আপনার এত মালপত্র নিয়ে এই বাসে করে যেতে পারবেন? প্রচুর ভিড় হয় দিদি। হ্যাঁ দাদা, তাই তো দেখছি। এর পরের বাসটা কটার সময় রয়েছে? ওটাতে যদি একটু খালি জায়গা পেতাম। কি যে বলেন দিদি ভাই, এই রুটের বাস তাও নাকি ফাঁকা, তাই হয় নাকি? তবে পরের বাসে যদি আগে উঠে জায়গা রাখতে পারেন তাহলে খানিকটা সুবিধা হবে, কিন্তু সে এখনো ঘন্টাখানেক পরে আছে। ও বাবা, তাহলে তো পরের বাসটাও অনেকক্ষণ দেরিতে। না না, অতক্ষণ দাঁড়ালে তো আমার চলবে না। আমি এই বাসেই তাহলে যা হোক করে অ্যাডজাস্ট করে চলে যাব। দেখুন আপনার ব্যাপার, যদি ম্যানেজ করে উঠতে পারেন উঠবেন, আমার কি, আমার ভাড়া পাওয়া নিয়ে কথা। উঠুন 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 উঠুন, বাস ছাড়বে বাস ছাড়বে, পিছনে যান, চেপে যান চেপে যান। ও দিদি, আরে ওদিকটা চাপুন সকাল না, আরে তখন উঠুন, উঠুন, প্রায় উঠুন, ৮টা। বাস ছাড়বে। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দূরপাল্লার বাসটি। গন্তব্য কোচবিহার। মিশা, সদ্য হোমিওপ্যাথিতে স্নাতক হওয়া মেয়েটা, কাঁধে ওর একটা বেশ ভারী ব্যাকপ্যাক, আর পায়ের কাছে রাখা দুটো মাঝারি সাইজের ট্রলি, আর তার সঙ্গে হাতে ধরা একটা বিগ শপার। সম্ভবত তাতে ওই টুকিটাকি কিছু খাবার দাবার রয়েছে। এই লাগেজগুলোই আগামী ১ বছর ওর জীবনের সঙ্গী। সরকার থেকে ইন্টার্নশিপের জন্য ওকে যে জায়গায় পাঠানো হয়েছে সেটির নাম ছোট শালবাড়ি, যা শীতলকুচি সংলগ্ন একটা ছোট্ট গ্রাম। শহরের আরামদায়ক জীবন ছেড়ে পুরোপুরি অচেনা একটা গ্রাম্য পরিবেশে ১ বছরের জন্য থাকতে হবে। ভাবতেই মিশার ভেতরে একটা চাপা উত্তেজনা আর খানিকটা অজানা ভয় কাজ করছে। বাস ছাড়ার ঠিক আগে হুড়োহুড়ি শুরু হলো। মিশা কোনো মতে বাসের মাঝের সারিতে একটা দাঁড়ানোর জায়গা জোগাড় করে জানলা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। ওর লাগেজগুলো বাসের পাদানিতে জানলার ধারে এদিক সেদিক ম্যানেজ করে রাখা গেল বটে, কিন্তু ওর আশেপাশে শুরু হলো নতুন নাটক। বাস যত শিলিগুড়ি ছেড়ে ধীরে ধীরে শীতলকুচির দিকে এগোচ্ছে এবং পার হয়ে যাচ্ছে এক একটা শান্ত শীতল স্নিগ্ধ গ্রাম্য রাস্তা, ততই একে একে উঠতে শুরু করলেন বিভিন্ন বয়সের গ্রাম্য মানুষজন। তাদের পোশাক আশাক সাধারণ, চোখে মুখে জীবনের সহজ সারল্য। বাসের প্যাসেজওয়ে দ্রুত ভরে উঠল, শুধু মানুষে নয়, মানুষের সঙ্গে নিয়ে আসা নানান সামগ্রীতে। একজন মধ্যবয়সী মহিলা একটা মাদুর গুটানো অবস্থায় তার মাথার ওপরের বাঙ্কারে গুঁজে দিলেন। আর একজন বেশ সতর্কতার সাথে একটা বস্তাবন্দি মুড়ি নিজের পায়ের কাছে রাখলেন। মিশা অবাক হয়ে দেখল, বাসের করিডোরে বেশ কয়েকটা বস্তা, একটা বাঁশের ঝুড়ি, আর তার পাশে একটা বড় প্লাস্টিকে মুড়িয়ে রাখা রয়েছে অনেকগুলো ঝাঁটা। সম্ভবত শহর থেকে কিনে নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের হাটে বাজারে বিক্রির উদ্দেশ্যে। হঠাৎ পিছনের দিকে চোখ যেতেই মিশা প্রায় চমকে উঠল। একজন বৃদ্ধ তার কোলের কাছে একটা ছোট ছাগলের বাচ্চাকে ধরে বসে রয়েছেন। ছাগল ছানাটি আবার মাঝে মাঝেই মৃদু স্বরে ডাকছে। শুধু তাই নয়, হঠাৎ করেই একেবারে পিছনের সিটে চোখ যেতেই মিশা আবিষ্কার করল একজন বয়স্ক মহিলাকে, যার পায়ের কাছে রাখা একটা বড় বেতের ঝুড়ি। ঝুড়িটা একটা মশারির টুকরো দিয়ে মুখে বাঁধা, তার মধ্যে অনেকগুলো ছোট ছোট মুরগি আর হাঁসের বাচ্চা নিয়ে বসে রয়েছেন। মিশার আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। এই বাসগুলো শুধুমাত্র যাত্রীবাহী নয়, এগুলো যেন এই সরল জনজীবনের একমাত্র লাইফলাইন, যা শহরের সঙ্গে গ্রামের যোগসূত্র স্থাপন করছে। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ফসল
এমনকি গৃহপালিত পশু পাখিও এই পথেই চলাচল করে। মিশা মনে মনে হেসে ফেলল। শহরের দ্রুত গতির জীবনের সঙ্গে এই যাপনের কত তফাৎ। যাত্রা শুরু হলো। দুপাশের চা বাগান আর ফাঁকা জমি পেরিয়ে বাস যখন ডুয়ার্সের সমতল অঞ্চলে প্রবেশ করল, তখন রাস্তার দুপাশে সবুজের ঢেউ, তাল, সুপারি আর নারকেলের সারি। তবে ভিড় তখন প্রায় অসহনীয়। পথে বহু জায়গায় যাত্রীর সংখ্যা এতটাই বেড়ে গেল যে বাসের ভিতরের শ্বাস প্রশ্বাস নেওয়াটাও কঠিন। মিশা তার কাঁধের ব্যাগটা আরো শক্ত করে ধরল। চারিদিকের দৃশ্য এবং নতুন নতুন অভিজ্ঞতা সঙ্গী করে বাস আরও কিছুটা এগোতেই কন্ডাক্টরের ডাকে সম্বিত ফিরল মিশার। এই যে দিদি, ভাড়াটা। ও হ্যাঁ, কত দাদা? আপনার 50, মালের 50। ও, লাগেজের জন্য আলাদা টাকা লাগবে? সে তো লাগবেই দিদি, আপনার সঙ্গে তো লাগেজগুলো যাচ্ছে, ওগুলো তো আর নিজে থেকে হেঁটে হেঁটে আসছে না, না? হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। এই নিন টাকাটা নিন, এই নিন। হ্যাঁ, দেখেছেন, এ সকাল সকাল 500 টাকার ভাঙানি পাবো কোথায়? খুচরো দিন, খুচরো দিন। অবশেষে ব্যাগ থেকে হাতড়ে দুটো 20 টাকার নোট, একটা 50 টাকার নোট আর একটা 10 টাকার কয়েন হাতে ধরিয়ে দিল কন্ডাক্টরের। ছোট্ট একটা কাগজে ছাপা টিকিট দিয়ে চলেও গেল সে। কিছু দূর যাওয়ার পর বাসে এক নতুন যাত্রী উঠল। সে বাসের দরজার কাছাকাছি দাঁড়িয়েই টিকিট কাটল। ভিড়ের চাপে তার স্থান হলো একেবারে মিশার পাশেই। ও নীলাঞ্জন, মাস্টার্স শেষ করা নীলাঞ্জন সাদামাটা নীল রঙের শার্ট আর জিন্স পরে ভিড়ের চাপ সহ্য করে দাঁড়িয়ে আছে। তবে খুব একটা অস্বস্তি তার মুখে নেই। মনে হচ্ছে এই রাস্তায় চলাফেরা করার অভ্যাস তার নিয়মিত রয়েছে। ফার্টিলাইজার নিয়ে পড়াশোনা করার পর ও শীতলকুচি সংলগ্ন বিভিন্ন গ্রামের ডিলারশিপ এবং ছোট কৃষিভিত্তিক কোম্পানিগুলোতে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। নীলাঞ্জন মুখে বেশ বিরক্তি নিয়ে দাঁড়িয়েছিল। তার চোখ খুঁজছিল কোথায় সামান্য ফাঁকা জায়গা মেলে। দীর্ঘ বাসের যাত্রার ভিড়ের এই কোলাহল আর গাদাগাদি তার অভ্যাস হলেও ভালো লাগে না। বাস তখন একটা ভাঙা রাস্তার উপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনিতে বাসটা খানিকটা দুলে উঠল। মিশা কোনোভাবে বাসের ওভারহেড রড ধরে দাঁড়িয়ে থেকে ওর লাগেজগুলোর জন্য কিছুটা জায়গা সামলাতে হিমশিম খাচ্ছিল। তবে এই ঝাঁকুনিটা সামলাতে পারল না। ওর হাতে থাকা জলের বোতলটা ফসকে গেল আর ও নিজেও প্রায় আছড়ে পড়ল ওর পাশে দাঁড়ানো নীলাঞ্জনের গায়ের উপর। নীলাঞ্জনের মুখ থেকে একটা চাপা বিরক্তির আওয়াজ বের হলো। মিশা দ্রুত নিজেকে সামলে নিয়ে দাঁড়ালো। লজ্জায় তার কান পর্যন্ত লাল হয়ে গেছে। সরি, আমি একদমই সামলাতে পারিনি। হ্যাঁ সরি, খুব সরি। মিশা প্রায় লজ্জিত হয়ে নিচু স্বরে বলল। নীলাঞ্জনের শার্টের একটা অংশে জলের ছিটেও লেগেছে। ইস, নীলাঞ্জন বিরক্তি সামলে নিয়ে পকেট থেকে রুমাল বের করে শার্টটা মুছতে শুরু করলো। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে বেশ বিরক্ত। এই রাস্তায় বোধহয় খুব একটা যাতায়াতের অভ্যেস নেই, তাই না? এত ভিড়ে। নীলাঞ্জন কিছু একটা বলতে শুরু করেও থেমে গেল। মেয়েটার মুখের সরলতা আর অনুতাপ দেখে ও আর কিছুই বলতে পারল না। মনে হলো ও নিশ্চয়ই এই রাস্তায় নতুন যাত্রী। তা আপনি কি শিলিগুড়ি থেকেই আসছেন নাকি? কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো নীলাঞ্জন। হ্যাঁ, প্রথমবার এই দিকে এলাম, তাও আবার ইন্টার্নশিপের জন্য। ও
তাই এত লাগেজ, বুঝেছি। তা এখন কোন দিকে যাবেন? নীলাঞ্জন একটু নরম হলো। ও বুঝতে পারল এই ভিড়ভাট্টা, এই ধরনের যাত্রাপথ শহরের এই মেয়েটার কাছে সত্যি অচেনা। শীতলকুচি বাস স্টপেজ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চাপ নেই। আপনি দাঁড়ান, লাগেজটা একটু সামলে নিন। নীলাঞ্জন মিশার হাতের ব্যাগটা তার নিজের পায়ের কাছে আরও একটু চেপে রেখে দিল, যাতে ভিড়ে ব্যাগটা পড়ে না যায়। মিশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনেক ধন্যবাদ। আপনি কোথায় থাকেন? আমি আমার বাড়ি আর একটু ভেতরে, ওই দেওয়ানকোট জয়দুয়ার, ওই গ্রাম থেকে আরও 1 কিলোমিটার দূরে আর কি। শিলিগুড়ির কাছে একটা ইন্টারভিউয়ের জন্য গেছিলাম গতকাল রাত্রে। কাল আর ফেরা হয়নি, এক বন্ধুর বাড়ি থেকে গিয়েছিলাম আর কি। নীলাঞ্জন খুব সংক্ষেপে নিজের পরিচয় দিল। ব্যাস এইটুকুই তাদের প্রথম কথোপকথন। একটা অনিচ্ছাকৃত ধাক্কা আর তারপর সংক্ষিপ্ত ধন্যবাদ জ্ঞাপন। নীলাঞ্জন আর মিশা দুজনেই এরপর নীরব রইল। তবে এইটুকু সময়ের মধ্যেই মিশার অস্বস্তি কিছুটা কাটল, আর নীলাঞ্জনেরও বিরক্তি সামান্য হলেও কমল। হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। পৌষ পার্বণ ভালো কাটলো তো? তাহলে আর কি, পিঠে পুলির পর এবার একটা মিষ্টি স্বাদের প্রেমের গল্প হয়ে যাক। আজ নিয়ে চলে এসেছি একটা মিষ্টি প্রেমের গল্প, চোখের পলকে। গল্পের লেখক এবং গল্প পাঠে রয়েছি আমি, তোমাদের বন্ধু প্রীতম। আর আমার সঙ্গে অন্যান্য চরিত্রে আজ যারা রয়েছে তাদের মধ্যে অন্তরা তো অবশ্যই আছে, তাছাড়াও রয়েছে মিনহাজুল, অতনু, অনিন্দিতা এবং শুক্লা। তাহলে চলো আবার চলে যাই গল্পে। দীর্ঘ কোলাহলপূর্ণ সেই যাত্রাপথ শেষ হলো প্রায় ঘন্টা দেড়েক পর। বাস এসে থামল শীতলকুচি বাস স্টপেজে। শীতলকুচি ডুয়ার্সের পূর্ব সমতল অঞ্চলের একটা প্রাণ কেন্দ্র, বড় বাস স্টপেজ। চারপাশে ছোট ছোট মুদিখানা, চায়ের দোকান, মিষ্টির দোকান। স্টপেজ সংলগ্ন এলাকাটা বেশ ভিড় হলেও তার মধ্যে একটা স্নিগ্ধ গ্রাম্য আবহাওয়া মেশানো রয়েছে। মিশা ওর ব্যাগ, ট্রলি আর বিগ শপার নিয়ে নামতে গিয়ে আবার নাজেহাল অবস্থা। দীর্ঘ যাত্রার ক্লান্তি, তার উপর এত ভারী লাগেজ। ও প্রায় হাঁসফাঁস করছে। ভিড় ঠেলে যখন ও বাস থেকে নামলো, তখন লাগেজগুলো ঠিক কোথায় রাখবে তা নিয়ে দিশেহারা। ঠিক সেই সময় নীলাঞ্জনও বাস থেকে নামলো। প্রথমে বিরক্তির দৃষ্টিতে লাগেজগুলোর দিকে তাকালো ঠিকই, কিন্তু তারপর মিশার অসহায় মুখটা দেখে ও আর দাঁড়িয়ে থাকলো না। বাপরে, আপনার তো অনেক লাগেজ দেখছি। নীলাঞ্জন এগিয়ে এসে বলল, তা কোন দিকে যাবেন? ছোট শালবাড়ি, আমাকে ওখানকার স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। কিন্তু আমি এই প্রথম এলাম, কিসে যাব বুঝতে পারছি না। মিশা খানিকটা ইতস্তত করে বলল। নীলাঞ্জন চারপাশটা ভালো করে দেখে নিল। শীতলকুচি থেকে ছোট শালবাড়ি যাওয়ার একমাত্র ভরসা হলো ওই ছোট ছোট ভ্যানগুলো। ও ছোট শালবাড়ি, ওটা তো ভেতরের দিকে। এই দেখুন, ওই যে ওইখানে ওই ভ্যান গাড়িগুলো, ওগুলোতে করেই যেতে হবে।
কাঁচা রাস্তা, কিছু জায়গায় অবশ্য পিচ ফেলে এখন পাকা করে দিয়েছে, তবে ভ্যানে যাওয়াই ভালো, জানেন তো। নীলাঞ্জন বাস স্টপেজের একপাশে সারি দিয়ে দাঁড়ানো কয়েকটা পুরনো ভ্যান গাড়ির দিকে ইশারা করলো। আপনি দাঁড়ান, আমি দেখছি। নীলাঞ্জন নিজেই এগিয়ে গিয়ে ভ্যান চালকদের সঙ্গে কথা বলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই একটা ভ্যানকে সঙ্গে নিয়ে ফিরেও এলো। এদিকে এসো, এই যে এই দিদিমণি যাবেন। আচ্ছা, এই ভ্যানটা ছোট শালবাড়ি যাবে, ভাড়া ঠিক করে নিন। আচ্ছা, একটা কথা, রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, আপনার সঙ্গে তো অনেক জিনিসপত্র, ঝাঁকুনি লাগবে, সাবধানে রাখবেন কিন্তু সব, কেমন? নীলাঞ্জনের এইটুকু সহযোগিতা মিশার কাছে বিশাল ব্যাপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত উপকার করলেন। আরে না না, ঠিক আছে, এই রাস্তায় সবাই সবার পাশে দাঁড়ায়, এটাই এখানকার অলিখিত নিয়ম। থাকতে থাকতেও সব আপনি বুঝে যাবেন। নীলাঞ্জন হেসে বলল। তার সেই আগের বিরক্তির ভাবটা এখন আর নেই। মিশা তাড়াতাড়ি ওর লাগেজগুলো ভ্যানে তুলে ফেলল। ভ্যান চালক ধীরে ধীরে সেগুলো সেট করে দিল। তারপর মিশা হাত তুলে নীলাঞ্জনের দিকে তাকিয়ে বলল, তাহলে চলি? হ্যাঁ হ্যাঁ, সাবধানে যান, আশা করি আপনার এই ইন্টার্নশিপের সময়টা ভালোই কাটবে। নীলাঞ্জন বিদায় জানালো। মিশা ভ্যানে চড়ে বসল। ভ্যানটা যখন কাঁচা রাস্তার দিকে মোড় নিল, তখন ওর চোখ গেল নীলাঞ্জনের দিকে। নীলাঞ্জন তখন অন্য একটা ভ্যান চালকের সঙ্গে কথা বলছে। ওর গন্তব্য হয়তো কাছেই অন্য কোনো গ্রাম। ভ্যানটা ভাড়া করে সেও কিছুক্ষণ পর উল্টো দিকের একটা গ্রামের পথে রওনা হলো। মিশার ভ্যানটা যখন গ্রামের পথে এগিয়ে চলল, তখন তার চারপাশের টিনের ছাউনি দেওয়া সুন্দর ছোট ছোট বাড়ি, উঠোন যেখানে ছোট ছোট বাচ্চারা খেলে বেড়াচ্ছে, আর দিগন্ত জোড়া পাটের ক্ষেত আর ভুট্টা ক্ষেত নজরে পড়ল। মাঝে মাঝে অবশ্য দেখা মিলছে ছোট ছোট খাল বিল আর ডোবা পুকুরের। এখানকার বাতাসটা বেশ পরিষ্কার, একটা ভেজা মাটির গন্ধ। ভ্যানের মৃদু ঝাঁকুনিতে মিশার মনে হলো ওর জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। যে ছেলেটা সকালে বেশ বিরক্ত হয়ে বাসে তাকিয়েছিল, সেই কিনা এসে সাহায্য করল। মিশা অস্ফুটে মনে মনে বলল, কি যেন নাম বলল ভদ্রলোক? নীলাঞ্জন। নামটা একবার মনে মনে আওড়ালো। এই অচেনা পথে, এই গ্রামের সরল জীবনযাত্রার মাঝে এত স্বল্প সময়ের পরিচিতের এই সাহায্য মিশাকে একটা ভরসা তো জোগালই। আর অন্যদিকে নীলাঞ্জনের ভ্যানও গ্রামের পথে ধুলো উড়িয়ে এগিয়ে চলল। ওর মাথায় এখন অনেক চিন্তা, চাকরির চিন্তা, কিন্তু বাসের সেই ভিড়ের মধ্যে দেখা অচেনা মেয়েটার অসহায় মুখ, আর তার প্রতি নিজের করা সাহায্যটা ক্ষণিকের জন্য হলেও ওর মনকে একটু হালকা করে দিল। শীতলকুচি বাসস্ট্যান্ডের সেই চেনা কোলাহল পিছনে ফেলে মিশার ভ্যানটা যখন ছোট শালবাড়ির রাস্তায় ঢুকে পড়ল, দুপুরের রোদ তখন অনেকটা মোলায়েম হয়ে এসেছে। পিচ ঢালা সরু রাস্তাটা কিছু দূর গিয়েই শেষ হয়ে মিশে গেছে মাটির লালচে পথে। দুপাশে দিগন্ত জোড়া পাটের ক্ষেত, কোথাও আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভুট্টার গাছ। ডুয়ার্সের এই সমতল অঞ্চলের একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে, যা শহরের ধুলোবালি মাখা ভিড়ে অভ্যস্ত মিশার কাছে একেবারেই নতুন। ভ্যান চালক মধ্যবয়সী, গামছাটা কাঁধে ফেলে আপন মনে ভ্যান চালাচ্ছে। মাঝে মাঝে গর্ত বাঁচিয়ে চাকা ঘোরাতেই ভ্যানটা অল্প দুলে উঠছে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে নানান সব গাছ। মাঝে মাঝে উঁকি দিচ্ছে তাল, সুপারি, নারকেল।
এদিককার গ্রামীণ বাড়িগুলো খুব একটা বড় নয়, কিন্তু ভারী গোছানো। প্রায় প্রত্যেকটা বাড়ির সামনেই সুন্দর করে নিকোনো মাটির উঠোন। কোথাও কোনো গৃহবধূ রোদে ধান মেলে দিচ্ছেন, কোথাও আবার উঠোনের ছোট কোণে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করছে। বাড়িগুলোর ছাদ বলতে মূলত টিনের ছাউনি। চারিদিকটা বেশ অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে মিশা। ভ্যান চালক রতন হঠাৎ ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করল, দিদিমণি, আসা হচ্ছে কোত্থেকে? এই গ্রামে আগে তো দেখি নাই। আমি শিলিগুড়ি থেকে আসছি। এই যে আপনাদের ছোট শালবাড়ি গ্রাম, এখানকার স্বাস্থ্যকেন্দ্রে জয়েন করতে এসেছি। আমি ডাক্তার। রতনের চোখে মুখে ক্ষণিকের জন্য বিস্ময় খেলে গেল। ভ্যান থামালো না ঠিকই, কিন্তু গলায় একটা উৎসাহের সুর ফুটে উঠল। ও বাবা, আপনি ডাক্তারবাবু? তোর ডাক্তার দিদিমণি, আমাদের কপাল ভালো যে আপনি আসছেন। এই গ্রাম্য জায়গা তো, এই ছোট শাল বাড়িতে কোনো ডাক্তার টিকতে চায় না গো দিদিমণি। কতজন এলো আর কতজন গেল, শেষে তো ওই ঝাড়ফুঁক আর কবিরাজি ভরসা। মিশা মৃদু হেসে বলল, আমি চেষ্টা করব রতন কাকা। তবে আমি তো মাত্র 1 বছরের ইন্টার্নশিপে এসেছি। সরকারি কোয়ার্টারেই আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। রতন মাথা নেড়ে জানালো, খুব ভালো, খুব ভালো। এই বড় উপকার হবে গ্রামের মানুষের। তবে কোয়ার্টার তো অনেকদিন বন্ধ, ঘরগুলোর অবস্থা খুব একটা সুবিধের নয়। কথায় কথায় মিনিট 15 যাত্রায় গ্রামটার প্রত্যেকটি কোণ মিশার চোখে ধরা দিচ্ছিল। কোথাও একটা ছোট পুকুর বা খাল, যার পারে হাঁসগুলো মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। কোথাও বা বাঁশ ঝাড়ের ছায়ায় এক অদ্ভুত প্রশান্তি আর নিস্তব্ধতা। এখানকার হাওয়া খুব হালকা, কোনো কৃত্রিমতা নেই। অবশেষে ভ্যান এসে থামলো একটা জীর্ণ লোহার গেটের সামনে। গেটের ওপর ঝোলানো নীল রঙের বোর্ডটায় কোনো মতে পড়া যাচ্ছে, ছোট শালবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র। গেটের লোহায় মরচে পড়েছে। খোলার সময় একটা তীক্ষ্ণ ক্যাঁচ শব্দ হলো। ভেতরে আগাছার জঙ্গল বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে। স্বাস্থ্যকেন্দ্রের মূল ভবনটি একতলা, দেওয়ালে শ্যাওলা ধরেছে, বহু জায়গায় চুনকাম চটেও গেছে। জানলাগুলোর পাল্লা হা করে খোলা, কিছু পাল্লা আবার একদিকের কবজা খুলে ঝুলে আছে। রতন ভ্যান থেকে মিশার ব্যাগগুলো নামিয়ে রাখল। গেটের ভিতরে ঢুকতেই দেখা গেল বারান্দায় এক প্রৌঢ়া মহিলা ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছেন। ওই সাধারণ সুতির শাড়ি পরা, কপালে বড় একটা সিঁদুরের টিপ, চোখে মুখে একটা বিরক্তির ছাপ স্পষ্ট। ইতলা দিদি, রতন হাঁক পারল। এই দেখো দেখো কে এসেছে, আমাদের নতুন ডাক্তার দিদিমণি। শীতলা ভদ্রমহিলা বেশ ভ্রু কুঁচকে মিশার দিকে তাকালো। কোনো রকম হাসি বা স্বাগতম জানানো ছাড়াই রুক্ষ শুষ্ক গলায় বলল, আরেকজন এলো বুঝি? তা অত ব্যাগপত্র নিয়ে কি হবে? কদিন পরেই তো পাত্তারি গুটিয়ে পালাবেন। এর আগের জন তো 3 মাসেই জ্বর বাঁধিয়ে শহরমুখো হলেন। মিশা একটু অপ্রস্তুত বোধ করল। ও এগিয়ে এসে বলল, আমি পালাবো না দিদি। আমি মিশা, আমাকে 1 বছর এখানে থাকতেই হবে। শীতলা দিদি একটা দীর্ঘশ্বাস ফেলল। বুঝলুম। তা থাকবেন যখন চলুন, আপনার ঘরটা দেখিয়ে দিই। পঞ্চায়েত প্রধান মশাই বলে রেখেছেন আপনার আসার কথা। তিনি এখনই হয়তো এসেও পড়বেন। স্বাস্থ্যকেন্দ্রের ভেতরের অবস্থা আরও শোচনীয়, আরও সঙ্গীন। লম্বা করিডোর, দুপাশে প্লাস্টার খসা দেওয়াল, মেঝেতে ধুলোর পুরু আস্তরণ। স্ট্রেচারগুলো এক কোণে জং ধরে পড়ে আছে।
ওষুধের আলমারিটা খালি বললেই চলে, তবে ঘরের জানলার বাইরে দিয়ে দেখা যায় তাল সুপারির বাগানটা। ওটা কিন্তু বেশ চমৎকার। কিছুক্ষণের মধ্যেই গ্রাম পঞ্চায়েত প্রধান অমরেশবাবু স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন। ধুতি আর ফতুয়া পরা, হাসি খুশি মানুষ। মিশাকে দেখে হাত জোর করে নমস্কার করলেন। আসুন আসুন ডাক্তার দিদিমণি, আসুন আসুন। আপনার কথা ওপর মহল থেকে জেনেছিলাম। আমাদের এই ছোট্ট গ্রামটায় আপনার মতো শিক্ষিত মানুষ আসা মানে অনেক বড় ব্যাপার, বুঝলেন কিনা? কিন্তু এই তো দেখছেন স্বাস্থ্যকেন্দ্রের হাল। অমরেশবাবু চারপাশটা ঘুরিয়ে দেখালেন। আসলে দেখুন, চারদিকে প্রচুর উন্নয়নের কাজ করেছি। এবার তো ভাবছি স্বাস্থ্যকেন্দ্রের একটা উন্নয়ন আমি করেই ছাড়বো ভোটের আগে। সুপারিশ জানিয়েছি, দেখা যাক টাকা পয়সা কতটা দেয় সরকার থেকে। হালটা তো আমাদের ফেরাতেই হবে অমরেশবাবু। তবে আমার কোয়ার্টারটা যদি একটু পরিষ্কার হতো। অমরেশবাবু চশমার ফাঁক দিয়ে শীতলা দিদির দিকে তাকিয়ে বললেন, সেতলা, দিদিমণির ঘরটা একদম ঝকঝক করে দেবে কিন্তু। সরকারি বরাদ্দে তো মাত্র একটাই ঘর আছে ডাক্তারদের জন্য। বহুদিন কোনো ডাক্তার আসেনি বলে ঘরটা গুদাম হয়ে পড়েছিল। আজ সকালেই খানিক পরিষ্কার করানো হয়েছে। অমরেশবাবু মিশার দিকে ফিরে নিচু স্বরে বললেন, দেখুন দিদিমণি, এই গ্রামে সুযোগ সুবিধা কম, রাস্তাঘাট কাঁচা, বর্ষায় কাদা হয়। এই স্বাস্থ্যকেন্দ্রেও কোনো আধুনিক যন্ত্রপাতি নেই। আপনি এখানে থাকতে পারবেন তো? এর আগে অনেকেই এসে কয়েক সপ্তাহের মধ্যেই বদলি নিয়ে চলে গেছেন। মিশা খানিক প্রতিবাদের সুরে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমি কষ্ট করতেই অভ্যস্ত অমরেশবাবু, আপনি চিন্তা করবেন না। শীতলা দিদি এবার হাত নেড়ে ডাকলো, এই যে আসুন আসুন দিদিমণি, আপনার ঘরটা দেখে যান। স্বাস্থ্যকেন্দ্রের মূল ভবনের ঠিক পিছনেই একটা ছোট আলাদা ঘর। ইটের গাঁথনি, ওপরে টিনের চাল। ঘরটা ছোট হলেও জানলার পাশে একটা ছোট্ট বাগান করা আছে। যদিও যত্নের অভাবে গাছগুলো প্রায় মরণাপন্ন। শীতলা দিদি ঘরটা খুলে দিল। ভিতরে একটা লোহার খাট, একটা কাঠের টেবিল আর দুটো চেয়ার। ঘরটা সকালেই মোছা হয়েছে ঠিকই, কিন্তু স্যাঁতস্যাঁতে একটা গন্ধ এখনো ভুরভুর করছে। শীতলা দিদি মুখ বেঁকিয়ে বলল, এই হলো গে থাকার জায়গা। বাথরুমটা পেছন দিকে। কলতলার জলটা ভালো, তবে ওই বেশি রাতে না বেরোবেন না, গ্রামের কুকুরগুলো বড্ড ডাকছাক পারে। আপনার ব্যাগগুলো এইখানে রেখে দিলাম, আমি যাই, আপনার জন্য একটু চা করে আনি। এই কটা কথা বলেই শীতলা দিদি গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। যত সব জোটেও আমার কপালে, বাবা রে বাবা, এই একটা যায় একটা আসে, আর ভোগান্তি যত এই সেতলা। তার খিটখিটে স্বভাবটা বেশ স্পষ্ট, যেন এই ঘরে কাউকে থাকতে দেখে সে খুব একটা খুশি নয়। তার কাছে হয়তো নতুন ডাক্তার আসা মানেই তার কাজের চাপ বেড়ে যাওয়া। মিশা ওর ট্রলি ব্যাগগুলো খাটের এক পাশে রাখল। জানলার পাল্লাটা খুলে দিতেই এক ঝলক ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢুকল। বাইরে বিকেলের নরম আলোয় ছোট শালবাড়ির মাটির গন্ধ ভেসে আসছে। জানলার ঠিক ওপারেই একটা বড় শিউলি গাছ, যার পাতাগুলো হাওয়ায় কাঁপছে। শহর থেকে এই সুদূর গ্রামে এসে মিশার একটা নিঃসঙ্গতা বোধ হওয়ার কথাই ছিল, কিন্তু অদ্ভুতভাবে ওর মনে হচ্ছিল এই নিস্তব্ধতা আর জীর্ণ স্বাস্থ্যকেন্দ্রটাই ওর জীবনের বড় কোনো পরীক্ষার আসল ক্ষেত্র। মিশা এক বুক ভরা নিঃশ্বাস নিল। শীতলা দিদির খিটখিটে মেজাজ আর পঞ্চায়েত প্রধানের অনিশ্চয়তা সব মিলিয়ে তার ইন্টার্নশিপের প্রথম দিনটা বেশ রোমাঞ্চকরভাবেই শুরু হলো। ও জানে
এই কাঁচা রাস্তা আর টিনের চালের নিচেই লুকিয়ে আছে জীবনের হাজারো লড়াই, যা ওকে এখন থেকে একাই লড়তে হবে। ছোট শালবাড়ির এই স্যাঁতস্যাঁতে কোয়ার্টার আর শীতলা দিদির খিটখিটে মেজাজ, সব কিছুর সঙ্গেই মিশাও নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে। এখনও বোঝে এই গ্রামের ঘড়ির কাঁটার চেয়ে সূর্যের আলো আর পাখির ডাক অনেক বেশি জরুরি। ওপর মহলের নির্দেশে ওকে এখন সপ্তাহে 3 দিন পাশের আরও একটি গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রেও বসতে হয়। সেই গ্রামে যাওয়ার জন্য ওকে প্রথমে ভ্যানে করে শীতলকুচি বাস স্ট্যান্ড, আর তারপর সেখান থেকে ধরতে হয় কোচবিহারগামী লোকাল বাস। আধ ঘন্টার সেই জার্নি যেন একটা ছোটখাটো যুদ্ধ। সেদিনও বাসে মারাত্মক ভিড়, কিন্তু ভাগ্যটা ভালো ছিল। বাসে ওঠার কয়েক মিনিটের মধ্যেই একটা সিট খালি হয়ে গেল। জানলার ধারের সেই সিটে বসে পড়ল মিশা। নিজের অ্যাপ্রন আর স্টেথোস্কোপ রাখা ব্যাগটা কোলের উপর জাপটে ধরল। জানলার বাইরে দিয়ে শীতলকুচির ছোট ছোট দোকানগুলো আর ধুলো ওড়ানো রাস্তাটা দূরে সরে সরে যাচ্ছে। বাসের ভিতরে তখন মানুষের গায়ের গন্ধ, সস্তা তামাক আর কারোর ঝুড়িতে থাকা কাঁচা আনাজের একটা মিশ্র গন্ধ। হঠাৎ ভিড়ের মধ্যে একটা চেনা মুখ দেখে মিশার চোখ আটকে গেল। বাসের হ্যান্ডেল ধরে বেশ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে সেই প্রথম দিনের ছেলেটা, নীলাঞ্জন। পরনে সেই সাধারণ শার্ট, কিন্তু চোখ দুটো বেশ বসা বসা, কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। ওকে দেখে মনে হচ্ছে ও যেন কোনো এক গভীর অন্ধকারে ডুবে রয়েছে। মিশা কয়েক মুহূর্ত ইতস্তত করে হাত নেড়ে ডাকল, এই যে শুনুন, নীলাঞ্জন বাবু না? ভিড়ের চাপে পিষ্ট হতে হতে নীলাঞ্জনও মুখ তুলে তাকালো। মিশাকে দেখে ও প্রথমে একটু অবাক হলো, তারপর চেনা হাসির রেখা ফুটল মুখে। ভিড় ঠেলে ও কোনো মতে মিশার সিটের পাশে এসে দাঁড়ালো। ঠিক সেই সময় মিশার পাশের যাত্রীটিও নেমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। বসুন না এখানে, সিটটা খালি হলো। নীলাঞ্জনও নিঃশব্দে বসে পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে ওর হাতের ফাইলটা শক্ত করে ধরল। ধন্যবাদ। তা আপনিও আজ এই বাসে? না মানে আমি ভাবলাম আপনি হয়তো ওই ছোট শালবাড়িতেই থিতু হয়ে গেছেন। তা এদিকে কোথায় চললেন? না, সপ্তাহে 3 দিন অন্য একটা হেলথ সেন্টারে ডিউটি থাকে, ওখানেই যাচ্ছি। কিন্তু আপনাকে আজ খুব চিন্তিত লাগছে, শরীর ঠিক আছে তো? নীলাঞ্জন ম্লান হাসল। জানলার বাইরে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর খুব নিচু স্বরে কথা বলতে শুরু করলো। শরীর, হ্যাঁ শরীর ঠিকই আছে। আসলে কি জানেন ডাক্তার ম্যাডাম, মনটা ভালো নেই। আজ আবার একটা ফার্টিলাইজারের ডিলারের কাছে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। পড়াশোনা করলাম এই নিয়ে, ভাবলাম এই এলাকায় কৃষিকাজ বেশি, তাই হয়তো ভালো কিছু একটা হয়ে যাবে। কিন্তু ওরা যা মাইনে দিতে চায় তাতে নিজের হাত খরচটাও চলবে না, বুঝলেন? বাড়ির লোকের দিকে তাকাতে লজ্জা করছে এখন। বয়স তো 26 হলো নাকি? এত ভেঙে পড়বেন না, চাকরির বাজার তো সব জায়গাতেই এখন খারাপ। অন্তত আপনি চেষ্টা তো করছেন। চেষ্টা করতে করতে এখন ক্লান্ত লাগে। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে বাড়িতে বসে থাকি। এই ফার্টিলাইজার কোম্পানিগুলো না শুধু খাটিয়ে নিতে জানে, স্থায়িত্ব নেই। মাস্টার্স করার পর যখন দেখি একটা ছোট ডিলারশিপের দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সিরিয়াসলি তখন না খুব ডিপ্রেশন হয়। মনে হয় জীবনটা বোধহয় ওই বাসটার মতোই, শুধু ধাক্কা খাচ্ছি কিন্তু কোথাও
পৌঁছতে পারছি না। নীলাঞ্জনের গলায় একটা অদ্ভুত হাহাকার মিশেছিল। মিশা ওর দিকে তাকিয়ে বুঝতে পারল এই ছেলেটা শুধু কর্মহীন নয়, ও ভীষণ একাকীও বটে। ওর একাকিত্বটা মিশাকে ওর নিজের একাকিত্বের কথা মনে করিয়ে দিল। জানি কথাগুলো বলা সহজ, কিন্তু পরিস্থিতি তো সামলানো কঠিন। আমি নিজেও কি খুব ভালো আছি? এই যে ছোট শালবাড়িতে একা পড়ে থাকি, রাতে ঝিঁঝি পোকার ডাক শুনলে বুকের ভেতরটা কেমন হু হু করে ওঠে। শীতলা দিদি সারা দিন মুখ ভার করে থাকে, কাজ ছাড়া কারোর সাথে দুটো কথা বলার উপায় নেই। হ্যাঁ, আপনার তো তাও একটা নিশ্চয়তা আছে। আপনি ডাক্তার, মানুষের সেবা করছেন। আমার তো আবার সেটুকুও নেই। নিশ্চয়তা থাকলেও মনের টানটা তো থাকেই। সামনেই তো পৌষ মাস আসছে। জানেন, আমাদের বাড়িতে এই সময় একেবারে সাজো সাজো রব পড়ে যায়। মা আর ঠাম্মা মিলে কত রকমের পিঠে বানায়, পুলি পিঠে, পাটিসাপটা, সরু চাকলি। সারা বাড়ি না নলেন গুড়ের গন্ধে একেবারে মো মো করে। পৌষ সংক্রান্তির দিন বাড়ির সবাই আমরা একসাথে হই। এবছর প্রথমবার আমি বাড়ির বাইরে। মা ফোন করে বারবার কাঁদে, আর আমি ফোনটা রেখে জানলার দিকে তাকিয়ে ভাবি, এক থালা গরম পিঠের বদলে আমার ভাগ্যে জুটবে শীতলা দিদির বানানো সেই আলু সেদ্ধ আর ভাত। মিশার কথা শুনে নীলাঞ্জনও ওর দিকে তাকালো। ওর বিষণ্ণ চোখে এবার একটু কৌতুক আর সহানুভূতির ছোঁয়া। পিঠে, জানেন তো, আমাদের উত্তরবঙ্গের এই গ্রামগুলোতে কিন্তু পৌষ সংক্রান্তি দারুণ ঘটা করে পালন করা হয়। যদিও জানি শহরের মতো অত চাকচিক্য নেই, কিন্তু জানেন তো, প্রত্যেকটা বাড়ির উঠোন থেকে আপনি নলেন গুড়ের গন্ধ পাবেনই পাবেন। আপনাদের ওদিকে কি বলে জানি না, কিন্তু আমাদের এদিকে আবার বাড়িতে বাড়িতে এটাকে ওই পিঠে পুলি উৎসব বলা হয়। হয়তো হয়, কিন্তু আমি তো কোয়ার্টারে একা। শীতলা দিদি যা খিটখিটে, ওনাকে পিঠে বানানোর কথা বললে হয়তো আমাকে কাঁচা চিবিয়ে খাবে। বাড়ির কথা খুব মনে পড়ছে আজ। মনে হচ্ছে এইখানে ইন্টার্নশিপ করতে আসার চেয়ে মায়ের হাতের একটা পাটিসাপটা খাওয়া অনেক বেশি শান্তির ছিল। কি যে বলেন! শুনুন, সবই সময়ের ব্যাপার। এই তো মাত্র একটা বছরের জন্য এসেছেন, দেখবেন দেখতে দেখতে সময় কিরম চলে যাবে। তারপর আবার ফিরেও যাবেন বাড়িতে। বাড়ির কথা মনে পড়াটা তো স্বাভাবিক। তবে জানেন তো, এই গ্রামটাকেও কিন্তু ভালোবেসে ফেলবেন। দেখবেন এখানকার মানুষগুলো বড্ড সহজ সরল। সহজ ঠিকই, তবে মাঝে মধ্যে খুব একা লাগে। এই যে বাসে আপনার সাথে দেখা হলো, তবু একটু কথা বলতে পারলাম, এতেই মনে হচ্ছে মনটা অনেকটা হালকা হলো। বাসটা তখন একটা বড় বাঁক নিচ্ছে। দুপাশের বড় বড় ধানের ক্ষেত, সেখানে পৌষের কুয়াশা এখনো আলতো করে লেগে আছে। নীলাঞ্জনও বাসের জানলার বাইরের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিল। ওর চেহারার সেই গভীর অন্ধকার ভাবটা কিছুটা হলেও কেটেছে। আমারও ভালো লাগলো কথা বলে। আসলে অভাব আর চিন্তার ভিড়ে আমরা বোধহয় কথা বলতেই ভুলে গেছি। আজ আপনার কথাগুলো শুনে মনে হলো শুধু আমি লড়াইটা একা লড়ছি না, আপনিও তো নিজের মতো করে লড়াই করছেন। সবাই লড়ছে নীলাঞ্জন বাবু, কেউ চাকরির জন্য আর কেউ একটু শান্তির জন্য। বাস কন্ডাক্টরের চেঁচামেচিতে পরের স্টপেজের নাম কানে এলো। মিশার নামার সময় হয়ে এসেছে। ও ওর ব্যাগটা কাঁধে তুলে নিল। আজ তাহলে নামি, মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। আবার হয়তো কোনো বাসে দেখা হবে।
হ্যাঁ, নিশ্চয়ই। সাবধানে যাবেন কেমন? মিশাও হাসল। বাস থেকে নেমে ও যখন ধুলো ওড়ানো রাস্তার ধারে দাঁড়ালো, ও দেখল বাসটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। জানলার ধারে নীলাঞ্জনও বসে আছে। ওর দৃষ্টি আগের চেয়ে অনেকটা শান্ত। ছোট শালবাড়ির এই শীতের দুপুরে মিশার মনে হলো একাকিত্বের ভাগাভাগি হলে বোধহয় বেঁচে থাকাটা একটু সহজ হয়ে যায়। পৌষের হাওয়ায় তখন ভিজে মাটি আর শুকনো ঘাসের গন্ধ মিলে মিশে একাকার। পৌষ সংক্রান্তির সন্ধ্যা। উত্তরবঙ্গের এই গ্রামগুলোতে শীতের কামড় একটু বেশি, তাই বিকেল গড়াতেই কুয়াশা নামতে শুরু করে। গ্রামের প্রতিটা টিনের চাল থেকে যেন ধোঁয়া উঠছে। উনুন জ্বলছে পিঠে তৈরির জন্য। বাতাসে একটা মিষ্টি গুড় আর ভাপা চালের গন্ধ ভেসে বেড়াচ্ছে। কিন্তু মিশার কোয়ার্টারের ভেতরটা বড়ই নিস্তব্ধ। শীতলা দিদি আজ বিকেল বিকেল ছুটি নিয়ে নিজের বাড়ি চলে গেছে। যাওয়ার আগে শুধু বলে গেছে, এই যে গো দিদিমণি, চাল ডাল এখানে রাখা আছে, ফুটিয়ে নিও বাপু, আজ তো পরব, সবাই ব্যস্ত থাকবে। মিশা জানলার ধারে একটা পুরনো কাঠের চেয়ারে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। টেবিলে একটা হ্যারিকেন জ্বলছে। তার মৃদু আলোয় ঘরের কোণগুলোয় রহস্যময় ছায়া থমকে আছে। শিলিগুড়ির বাড়ির কথা আজ খুব মনে পড়ছে। প্রতি বছর এই সময় মা আর ঠাম্মা মিলে ওকে রান্নাঘরে ঢুকতেই দিত না। শুধু কি গরম গরম পাটিসাপটা আর দুধ পুলি? না না, নানান রকম পিঠে পাত সেজে উঠত। আর আজ ওর সামনে পড়ে আছে কতগুলো নিরস মেডিকেল জার্নাল আর ঠান্ডা জলের কুঁজো। হঠাৎ করেই নিস্তব্ধতা ভেঙে বাইরের উঠোন থেকে একটা গলার আওয়াজ ভেসে এলো। এই মিশাবাবু বাড়িতে আছেন নাকি? মিশা চমকে উঠল। এই জনমানবহীন স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে এই রাতে এটা কার গলা? ও তাড়াতাড়ি উঠে গিয়ে দরজাটা খুলল। দরজার বাইরে কুয়াশার আবছা আলোয় একটা অবয়ব দাঁড়িয়ে আছে। গায়ে একটা মোটা চাদর জড়ানো, মাথায় উলের টুপি। লোকটা একটু কাছে আসতেই মিশার বিস্ময়ের সীমা রইল না। নীলাঞ্জন বাবু, আপনি এই সময় এই গ্রামে? নীলাঞ্জনও একটু হাসল। ঠান্ডায় ওর নাকটা লাল হয়ে গেছে। বোঝাই যাচ্ছে অনেকটা রাস্তা সাইকেলে করে এসেছে। ওর হাতে একটা বড় পোটলা। আসলে আসতে না একটু দেরি হয়ে গেল। কুয়াশায় যা অবস্থা, রাস্তার মোড়গুলো তো হঠাৎ করে চেনাই যায় না। এই নিন, ধরুন, সাবধানে সাবধানে। হ্যাঁ, ধরুন এটা। মিশা হক চকিয়ে গিয়ে শালপাতার মোড়কটা হাতে নিল। হাত দিতেই ও টের পেল ভেতরটা এখনো বেশ গরম গরম। মিষ্টি একটা নলেন গুড়ের গন্ধ ওর নাকে এসে যেন মিশে গেল। এসব কি? আর আপনি এই রাতে দেওয়ানকোট থেকে এখানে এলেন কি করে? ওই রাস্তা তো পুরো বাঁশঝাড় আর মাঠের ভেতর দিয়ে। লোকে তো দিনের বেলাতেই ওই রাস্তা ধরে খুব একটা আসতে চায় না। আমার স্বাস্থ্যকেন্দ্রে কয়েকজন ওই গ্রাম থেকে আসতে দেখেছি, ওদের মুখেই শোনা। ভয় পেলে কি আর আশা হতো? বাসে সেদিন পিঠের কথা বলছিলেন না, খুব মন খারাপ ছিল আপনার। জানেন, মা আজ সারা দুপুর ধরে বানাচ্ছিল। আমি ভাবলাম এখানে একা কিছুই বোধহয় জোটেনি কপালে। তাই মাকে বললাম আমি একটু ছোট শালবাড়ি থেকে কটা পিঠে দিয়ে আসি। আপনি পাগল! এই 10 কিলোমিটার রাস্তা মাঠের আল দিয়ে, তাও এই কুয়াশায়। যদি কিছু হয়ে যেত? আরে বাবা, কিছু হয়নি তো।
মাঠের দিকটায় শেয়ালের ডাক আর ঠান্ডা হাওয়া ছাড়া বিশেষ কিছুই নেই। তবে শালবনটা পেরোনোর সময় একটু বুক ঢিপ ঢিপ করে বই কি। কিন্তু ভাবলাম বেরিয়ে যখন পড়েছি তখন পৌঁছে যাওয়াটা দরকার। মিশা ওকে ভেতরে আসতে বলল। নীলাঞ্জন ঘরের এক কোণে রাখা চেয়ারটায় বসল। মিশা শালপাতার মোড়কগুলো যত্নে খুলে নিল। ভিতরে সযত্নে সাজানো 3 রকম পিঠে, ভাপা পুলি, সরু চাকলি আর ক্ষীরের পাটিসাপটা। গ্রাম্য উপায়ে বানানো, কিন্তু তার ঘ্রাণে সারা ঘর যেন ম ম করে উঠল। আমি আমি কি বলবো বুঝতে পারছি না নীলাঞ্জন বাবু। এই এই পাটিসাপটাগুলো দেখে আমার মনে হচ্ছে আমি বোধহয় নিজের বাড়িতেই আছি। আপনার মা কি নিজেই এত কিছু বানিয়েছেন? হ্যাঁ, প্রতি বছরই বানায়। মা তো খুব খুশি। আপনার কথা শুনে বলল, শহরের মেয়ে একা পড়ে আছে, যা ওর জন্য নিয়ে যা। মা আরও দিয়েছে, এগুলোও খেয়ে দেখবেন। এই যে এই ছোট শিশিটা, এটা না আমাদের গাছের খেজুর গাছের আর কি, টাটকা ঝোলা গুড়। মিশা একটা পিঠে মুখে দিল। অদ্ভুত এক শান্তি সারা শরীরে ছড়িয়ে পড়ল। শীতলা দিদির ওপর যে রাগটা হচ্ছিল সেটা নিমেষেই গলে জল হয়ে গেল। নীলাঞ্জনের দিকে তাকিয়ে দেখল ছেলেটার চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি। চাকরির টেনশন, ডিপ্রেশন, যেন ওর মুখে সেসবের কোনো ছাপ নেই। আপনিও কি আমার সাথে একটু খাবেন? আমি তো একলা শেষ করতে পারবো না। ওটুকু তো আপনাকে খেতেই হবে। আমি বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। আসলে ফেরার তাড়া আছে। কুয়াশা আরো বাড়লে রাস্তা চেনা মুশকিল হবে। তার উপর আবার আমার সাইকেলের অবস্থা ভালো নয়। রাস্তাঘাটে চেন টেন পড়ে গেলে না, তখন আবার এই সাইকেলটাকেও ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে আর কি। আমি আপনাকে শুধু মুখে ছাড়বো না, অন্তত একটু চা খেয়ে যান। আমি জল বসাচ্ছি। মিশা স্টোভ জ্বালিয়ে জল বসালো। ছোট শালবাড়ির এই নিস্তব্ধ রাতে একটা ছোট্ট কোয়ার্টারের ভিতর 2 অচেনা মানুষের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বপূর্ণ সেতু তৈরি হলো। নীলাঞ্জন ওর চাকরির ইন্টারভিউয়ের কথা ভুলে বাড়ির গল্প শোনাতে লাগলো। কিভাবে ছোটবেলায় ও ধান খেতে খড় দিয়ে আগুন জ্বালিয়ে পৌষ সংক্রান্তির সকালে স্নান করত। আর মিশা শোনালো ওর কলেজের দিনগুলোর কথা। নীলাঞ্জন বলল, জানেন মিশাবাবু, আজ আসার পথে অন্ধকার মাঠটার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল আমাদের জীবনটাও হয়তো এই কুয়াশারই মতো। পথ দেখা যায় না ঠিকই, কিন্তু সাহস করে হাঁটলে ঠিক একটা আশ্রয়ের আলো খুঁজে পাওয়া যায়। আজ আপনার এই আলো জ্বলা ঘরটা দেখে আমার খুব শান্তি লাগছে। মিশা জানলার বাইরে তাকালো। কুয়াশার চাদর যেন আরো ঘন হয়ে আসছে, কিন্তু ওর আর এখন একা লাগছে না। সবাই বলে গ্রামের মানুষ খুব সহজ। আজ বুঝতে পারলাম সেই সহজের জোর কতটা। আপনি যে ঝুঁকি নিয়ে এই পিঠেগুলো পৌঁছে দিলেন, এটা আমি কোনো দিন ভুলব না। রাত বাড়ছিল। নীলাঞ্জনও উঠে দাঁড়ালো। ও জানে ফেরার পথটা আরো কঠিন হবে, কিন্তু ওর মনে এখন আর কোনো সংশয় নেই। মিশা ওর সঙ্গে গেট পর্যন্ত এলো। সাবধানে যাবেন। আর শুনুন, কাল যদি পারেন একবার খবর দেবেন আপনি ঠিকঠাক পৌঁছলেন কিনা। আমার না চিন্তা হবে। চিন্তার কিছু নেই, নিশ্চয়ই খবর দেব। আপনি ঘরে যান, বাইরে খুব ঠান্ডা। আর পিঠেগুলো ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নেবেন কিন্তু, কেমন? কয়েক মুহূর্তের মধ্যে নীলাঞ্জন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। ওর টর্চের আলোটা ক্ষীণ হতে হতে একসময় অদৃশ্য হয়ে গেল। মিশা নিজের ঘরে ফিরে এলো। শালপাতার উপর রাখা পিঠেগুলো তখনও উষ্ণ।
হ্যারিকেনের আলোয় ও একা বসে খেতে শুরু করলো। এই প্রথমবার ছোট শালবাড়ির এই ভাঙা চোরা কোয়ার্টারটাকেও ওর নিজের ঘর মনে হতে লাগলো। এক বাটি পিঠে আর একজন সহজ মনের মানুষের ছোট্ট একটা উদ্যোগ পৌষ সংক্রান্তির রাতটাকে মিশার কাছে এক অবিস্মরণীয় গল্প করে দিল। ভোরের কুয়াশা চিড়ে রোদের এক ফালি ঝিলিক এসে পড়েছে মিশার জানলার গ্লাসে। কাল রাতের সেই পিঠের স্বাদ আর নীলাঞ্জনের সাথে কাটানো মুহূর্তগুলো যেন এখনো ওর মনে অদ্ভুত প্রশান্তি দিচ্ছে। সকাল 8টা বাজতে না বাজতেই শীতলা দিদি হাজির। আজ ওর গলার স্বরটা যেন স্বাভাবিকের চেয়ে বেশি তীক্ষ্ণ, আর মেজাজটা যেন আরও খিটখিটে। এই যে দিদিমণি, কাল রাতে নাকি এ তল্লাটে কোন একটা লোক এসেছিল শুনলাম। কোয়ার্টারের সামনে নাকি অনেক রাত অবধি টর্চের আলো দেখা গেছে। না, গ্রামের কয়েকজন তো খুব কানাঘুষো করছিল, তাই বললুম। পরে আবার সে তলার দোষ দেখবেন না বাপু। হ্যাঁ শীতলা দিদি, আমার এক পরিচিত এসেছিল, ওই যে জয়দুয়ার গ্রাম থেকে নীলাঞ্জন বাবু। ও পিঠে দিতেই এসেছিল। এই কথা শুনে শীতলা দিদির রাগের পারদটা বোধহয় আরও একটু বেশি চড়ল। ওয়া, পরিচিত? তা পরিচিতের সাথে কি দিনের বেলা দেখা করা যায় না গো? রাত বিরেতে কুয়াশার মধ্যে এই জনমানবহীন স্বাস্থ্যকেন্দ্রে একটা অজানা পুরুষ মানুষ, এসব আসা কি খুব ঠিক হলো? মিশা এবার একটু বিরক্ত। শীতলা দিদি, উনি মোটেও অজানা নন। আমার আসার প্রথম দিনই বাসে ওনার সাথে পরিচয় হয়েছিল। কাল পৌষ সংক্রান্তি ছিল বলে ওনার মা আমার জন্য পিঠে পাঠিয়েছেন, তাই পৌঁছে দিতে এসেছিল। ও খুব ভালো মানুষ। শীতলা দিদি এবার শাড়ির আঁচলটা কোমরে গুঁজে কোমরে 2 হাত রেখে দাঁড়ালো। জানি না বাপু, সে ভালো মানুষ কি মন্দ মানুষ, সেটা তো আর কপালে লেখা থাকে না দিদিমণি। আপনি এ গায়ে নতুন, গ্রামের মানুষের মুখে কিন্তু আগল নেই, এই বলে দিলুম। 5 জনে 5 কথা বলছে। কাল সন্ধ্যায় নাকি আপনাদের দুজনকে উঠোনে দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ দেখা গেছে, কথা বলতে দেখা গেছে। ও অত দূর থেকে সাইকেল চালিয়ে কুয়াশার মধ্যে এসেছিল, আর আমি ওকে 1 কাপ চা করে খাওয়াতে পারবো না? এর মধ্যে তো আমি কোনো দোষের কিছু দেখছি না। শীতলা দেবী এবার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে হুড়মুড় করে মুখস্থ বলার মতো করে বলতে থাকলো। এই যে দেখুন দিদিমণি, আপনি শহরের মেয়ে, আপনাদের কাছে দোষের নাও হতে পারে, কিন্তু এই গ্রামের তো একটা মান সম্মান আছে নাকি? স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার মানে লোকে আপনাদেরকে দেবী জ্ঞানে শ্রদ্ধা করে। এইসব অজানা পুরুষ মানুষদের অসময় ঘরে ঢুকতে দেওয়া বা মেলামেশা করাটা কিন্তু গ্রামের মানুষ ভালো চোখে নেবে না, এই আমি বলে দিলুম। আজ কথা উঠেছে, কাল বদনাম ছড়াবে, তারপর কি হতে কি হবে কে জানে। শেষে আমাদেরও দায় নিতে হবে। আমি বলে রাখলাম দিদিমণি, এরপর থেকে যেন এইসব আমি না দেখি। অসময়ে ওসব লোকজনদের ঘরে আসা আমাদের এখানে চলবে না, এই বলে দিলুম। কথাগুলো বলতে বলতে শীতলা দিদি রান্নাঘরের দিকে চলে গেল। মিশার বুকের ভেতরটা একটু ধক করে উঠল। ও বুঝতে পারল ছোট শালবাড়ির এই স্নিগ্ধ জীবনের আড়ালে একটা কঠোর এবং সংকীর্ণ সমাজও আছে। নীলাঞ্জনের সেই সহজ মনের উপহারটা এখন যেন ওর কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে কি এই একাকিত্বের মাঝে এটুকু বন্ধুত্বেরও অধিকার নেই মিশার? শীতলকুচির সকালটা আজ বড় বেশি ধূসর। গত রাতের ঘুমহীন চোখ দুটো নিয়ে মিশা যখন বাসে উঠল, ওর শরীর আর মন দুটোই যেন বিদ্রোহ করছিল। শীতলা দিদির সেই বাঁকা কথাগুলো আর গ্রামের মানুষের ওই সজাগ দৃষ্টি ওকে সারা রাত ঘুমোতে দেয়নি। একটা অজানা ভয় আর একাকিত্ব যেন চারপাশ থেকে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল। বাসের ইঞ্জিন স্টার্ট নিতেই ওর মাথাটা ঝিমঝিম করে উঠল। আজ ওকে যেতে হবে আরও দূরের আরও একটি অন্য স্বাস্থ্যকেন্দ্রে। জানলার ধারে একটা সিট পেয়ে কোনো মতে ব্যাগটা নিয়ে বসল। বাসটা যখন শীতলকুচি বাসস্টপে ছাড়ল, তখন কুয়াশাটা কিছুটা কেটেছে।
কয়েকটা স্টপেজ পরেই হঠাৎ দেখতে পেল নীলাঞ্জনকে, আর ওর পরনে একটা ঘিয়ে রঙের সোয়েটার। বাসে উঠেই সরাসরি মিশার দিকে তাকালো, যেন ও জানতো মিশাকে আজ এই বাসেই পাওয়া যাবে। মিশার পাশে তখন একটা সিট খালি ছিল। নীলাঞ্জন নিঃশব্দে এসে সেখানে বসল। শুভ সকাল মিশাবাবু, শরীর ভালো তো আপনার? চোখ মুখ দেখে মনে হচ্ছে গতকাল রাত্রে একেবারে ঘুম হয়নি। নীলাঞ্জনের গলার স্বরটা এতটাই আন্তরিক যে মিশা ওর দিকে তাকিয়ে একটা ম্লান হাসি হাসল। ঠিকই ধরেছেন, একদমই ঘুম হয়নি। এই গ্রামের নতুন পরিবেশে একা থাকাটা বোধহয় এখনো ঠিক সয়ে ওঠেনি আমার। তার উপর চারপাশের এত কিছু কথা। মিশা আর কথা বাড়ালো না। নীলাঞ্জনও বুঝতে পারল কোনো একটা সমস্যা হয়তো হয়েছে। বেশ শান্ত স্বরে বলল, মাঝে মাঝে সব কথা কানে নিতে নেই। আপনি এখানে মানুষের সেবা করতে এসেছেন, সেটাই আসল। বাকি সব সময় ঠিক করে দেয়, বুঝলেন? মিশা কোনো উত্তর দিল না। বাসের মৃদু দোলায় আর ইঞ্জিনের এক টানা এক ঘেয়ে আওয়াজে ওর চোখের পাতা ভারী হয়ে আসছিল। গত রাতের ক্লান্তি আর মানসিক চাপ ওকে আচ্ছন্ন করে ফেলল। ও জানলার কাঁচের ওপর মাথা রাখার চেষ্টা করল, কিন্তু রাস্তার গর্তে চাকা পড়লেই বাসের ঝাঁকুনিতে ওর মাথা ঠক ঠক করে জানলার পাল্লায় লাগছিল। নীলাঞ্জন ওর অস্বস্তিটা লক্ষ্য করল। ও খুব সাবধানে ওর নিজের কাঁধটা একটু এগিয়ে দিল। বাসের একটা বড় ঝাঁকুনিতে মিশার মাথাটা যখন টাল খেল, তখন সেটা গিয়ে ঠেকে গেল নীলাঞ্জনের মজবুত কাঁধের উপর। মিশা প্রথমে সজাগ হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অদ্ভুত এক নির্ভরতায় ওর শরীরটা ছেড়ে দিল। নীলাঞ্জনের গায়ের সেই হালকা শীতের রোদের আর মৃদু চন্দন সাবানের গন্ধ ওকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। কয়েক মিনিটের মধ্যেই ও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। নীলাঞ্জন স্থির হয়ে বসে রইল। ও নিজের শ্বাস প্রশ্বাসও যেন চেপে রাখল, পাছে মিশার ঘুম ভেঙে যায়। বাসের ভিড়ের মধ্যে কন্ডাক্টরের চিৎকার আর ইঞ্জিনের গর্জনের মাঝেও ওদের এই ছোট্ট জায়গাটা যেন একটা শান্ত দ্বীপের মতো মনে হলো। নীলাঞ্জন জানলার বাইরে তাকিয়েছিল। ওর মনে হচ্ছিল এই মেয়েটা কত কষ্ট করে এই সুদূর গ্রামেগঞ্জে পড়ে আছে। ওর নরম চুলে রোদের আভা খেলা করছে। নীলাঞ্জনের বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগা শিরশির করে উঠল। ও জানত এই মুহূর্তটা ক্ষণস্থায়ী, কিন্তু এই নীরব সঙ্গটাই ওকে এক অদ্ভুত শক্তি দিচ্ছিল। প্রায় আধ ঘন্টা পর বাসের হেল্পার পরবর্তী স্টপেজের নাম ধরে চিৎকার করতেই মিশার ঘুমটা পাতলা হয়ে এলো। ও একটু নড়ে চড়ে বসতেই বুঝতে পারল ওর মাথাটা ঠিক কোথায় রয়েছে। ও ধরফরিয়ে সোজা হয়ে বসল। লজ্জায় ওর মুখটা আপেলের মতো লাল হয়ে উঠল। ওহ, আমি আমি একদম বুঝতে পারিনি। খুব সরি নীলাঞ্জন, আসলে একদমই মাথা ঠিক রাখতে পারছিলাম না। চোখ দুটো যেন বুজে আসছিল। নীলাঞ্জনও একটু অপ্রস্তুত হয়ে হাসল, যদিও ওর ভেতরে এক গোপন আনন্দ কাজ করছে। আরে বাবা, ঠিক আছে, আমি তো বুঝতে পারছিলাম আপনি খুব ক্লান্ত। আপনার ঘুম হয়েছে তো, সেটাই আসল। আমার কাঁধটা তো আর ভেঙে যায়নি তার জন্য। না মানে, আমি আসলে সত্যিই লজ্জিত। এর আগে কখনো এমন হয়নি আমার সাথে। আরে ধুর বাবা, লজ্জা পাওয়ার কিছু নেই মিশাবাবু। বন্ধুর কাঁধ বিপদের সময় ছাড়া অন্য সময় কি কাজে লাগে না? আরে বাবা, আজ আপনার দরকার ছিল, লেগেছে, এতে সমস্যার কি আছে? বন্ধু শব্দটা মিশার কানে এক
অন্যরকম মাধুর্য নিয়ে এলো। ঠিক সেই সময়েই বাসের ব্রেক কষার শব্দ হলো। মিশার গন্তব্য স্টপেজ চলে এসেছে। আমার স্টপেজ এসে গেছে, আজ তাহলে নামি? হ্যাঁ, সাবধানে যান। আর আজ রাতে একটু ভালো করে ঘুমোন, বুঝলেন? না হলে শরীর টিকবে না। আচ্ছা, আসি। মিশা বাস থেকে নামলো। ওর পা যেন ঠিকমতো এগোতেই চাইছিল না। ও রাস্তার ধারে দাঁড়িয়ে একবার বাসের জানলার দিকে তাকালো। নীলাঞ্জন তখনও ওখানেই বসে আছে। বাসের জানলা থেকে নীলাঞ্জন ওর দিকে তাকিয়ে একটা হাত তুলে বিদায় জানালো। বাসটা ধীর গতিতে যখন চলতে শুরু করলো, মিশা দেখল নীলাঞ্জন ওর সিট থেকে উঠে বাসের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। বাসটা দূরে চলে যাচ্ছে, কিন্তু মিশা নড়তে পারল না। ও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল যতক্ষণ না বাসটা কুয়াশা আর বাঁকানো রাস্তার আড়ালে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে নীলাঞ্জন বাসের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছিল সেই ছোট হয়ে আসা অবয়বটাকে। মিশা যতক্ষণ নজরে ছিল ও চোখ সরাতে পারেনি। ওর মনে হচ্ছিল বাসের সেই আধ ঘন্টার নীরবতা ওকে এমন কিছু বলে গেছে যা কোনো শব্দে বলা সম্ভব নয়। দুজনের মনে এখন এক অস্বস্তির চাঞ্চল্য। কেউ কাউকে মুখ ফুটে কিছু বলেনি, কোনো প্রতিশ্রুতির কথাও হয়নি। অথচ শীতলকুচির সেই জীর্ণ বাসের ভিড়ে ওরা একে অন্যকে নিজেদের অজান্তেই পছন্দ করতে শুরু করেছে। মিশা যখন তার স্বাস্থ্যকেন্দ্রের লাল মাটির রাস্তা দিয়ে হাঁটছিল, ওর মনে হচ্ছিল যেন ওর কাঁধে এখনো নীলাঞ্জনের সেই স্পর্শটা লেগে আছে। আর নীলাঞ্জন বাসের ভেতর বসে ভাবছিল জীবনটা বোধহয় এই পথের মতোই অনিশ্চিত, কিন্তু এখন আর ওর একা চলতে ভয় লাগছে না। শীতলকুচির এই রাস্তায় আজ থেকে এক নতুন ভালোবাসার গল্প হয়তো নিঃশব্দে ডানা মেলতে শুরু করলো। মাঘ মাসের দুপুরটা আজ বড় অদ্ভুত। সকাল থেকে আকাশটা মেঘলা থাকলেও বিকেলের দিকে আবহাওয়া হঠাৎ বদলে গেল। উত্তরবঙ্গের এই অঞ্চলে মাঘের শেষে এমন অকাল বর্ষণ খুব একটা দেখা যায় না, কিন্তু আজ যেন আকাশ ভেঙে অন্ধকার নামল। বিকেল 4:30 বাজতে না বাজতেই চারপাশটা এমন কালো হয়ে এলো, মনে হচ্ছে যেন রাত নেমে গভীর হয়ে গেছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে মেঘের গুরুগুরু ডাক শুরু হলো। নীলাঞ্জন তখন ওর বাড়িতে বসে জানলার বাইরে তাকিয়েছিল। ওর মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। ও জানে আজ মিশার সেই দূরের স্বাস্থ্যকেন্দ্রে ডিউটি থাকে, আর এই অবেলায় ফিরতে গেলে মেয়েটাকে নির্ঘাত বৃষ্টিতে ভিজতে হবে। এই শীতের বিকেলে একবার বৃষ্টি ভিজলে নির্ঘাত জ্বর বাঁধাবে। মিশার তো এখানে দেখাশোনা করার কেউ নেই। সেই খিটখিটে শীতলা দিদি কি আর ওর যত্ন করবে? নীলাঞ্জন আর দেরি করল না। আলমারি থেকে বড় কালো ছাতাটা বের করে বাড়ির বাইরে এলো। দেওয়ানকোট জয়দুয়ার থেকে শীতলকুচি মোড় পর্যন্ত এই দুর্যোগের মধ্যে আসাটা খুব একটা সহজ ছিল না, কিন্তু ওর মনের ভেতর এক অদ্ভুত টান ওকে অস্থির করে তুলেছিল। তখন ঠিক সন্ধে 6টা। মুষলধারে বৃষ্টি নেমেছে শীতলকুচি বাস স্ট্যান্ডে। চারপাশ জনমানবহীন, শুধু বৃষ্টির ঝমঝম শব্দ আর অন্ধকারের রাজত্ব। শিলিগুড়ির দিক থেকে আসা সেই বাসটা হেডলাইটের তীব্র আলো ফেলে জল কাদা ছিটিয়ে স্টপেজে এসে দাঁড়ালো। মিশা বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই বাসটা চোখের পলকে বৃষ্টির আবছায়ার মধ্যে আবার জল কাদা ছিটিয়ে চলে গেল। মিশা একা দাঁড়িয়ে রইল রাস্তার ধারে। ওর গায়ে একটা পাতলা চাদর, হাতে ব্যাগ। বৃষ্টির ছাঁট থেকে নিজেকে বাঁচানোর জন্য ও বাসের যাত্রী ছাউনির এক কোণে সিঁটিয়ে দাঁড়িয়ে পড়ল। মনে মনে ভাবছিল এই বৃষ্টিতে ও ছোট শালবাড়ির কোয়ার্টারে ফিরবে কি করে।
ভ্যান পাওয়া তো প্রশ্নই ওঠে না। ওর মনে হচ্ছিল আজ ভিজে অসুখ হওয়া আর কেউ আটকাতে পারবে না। একাকিত্বের সেই পুরনো ভয়টা আবার ওকে গ্রাস করছিল। হঠাৎ রাস্তার ওপার থেকে একটা টর্চের আলো ওর চোখে পড়ল। অন্ধকারের পর্দা চিরে একটা চেনা অবয়ব ওর দিকে এগিয়ে আসছে। বড় একটা কালো ছাতার নিচে লম্বা একটা ছায়া। নিশা প্রথমটায় ভয় পেয়েছিল, কিন্তু লোকটা যখন একদম সামনে এসে দাঁড়ালো, মিশার বুকটা একবার ধক করে উঠল। ইস, কি বৃষ্টি শুরু হয়েছে! খুব দেরি হয়ে গেল বুঝি। আমি ভাবলাম বাসটা বোধহয় আগেই বেরিয়ে যাবে। ছি 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 ছি, অনেকটা ভিজে গেছেন তো। ইস! মিশা অবাক হয়ে তাকিয়ে রইল। বৃষ্টির শব্দেও ওর গলাটা পরিষ্কার শুনতে পেল। নীলাঞ্জন বাবু, আপনি এই বৃষ্টিতে এখানে? জানি তো আপনি ঠিক 6টার বাসেই ফেরেন আজকের দিনে। আকাশ দেখে বুঝলাম ঝড় উঠবে, বৃষ্টি হবে। আর আপনার কাছে তো ওই সব ছাতা টাতার বালাই দেখিনি কোনোদিন। ভাবলাম বৃষ্টিতে ভিজলে এই শীতে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তারপর আপনাকে তো এখানে কেউ দেখারও থাকবে না, তাই চলে এলাম। মিশার চোখে এক মুহূর্তের জন্য জল এলো, কিন্তু বৃষ্টির ছাঁটে সেটা মিশে গেল। ও বুঝতে পারল না কি বলবে। ওর এই নিঃসঙ্গ জীবনে কেউ যে ওর বৃষ্টির কথা ভেবে দাঁড়িয়ে থাকতে পারে, তাও আবার বাড়ি থেকে 7 সমুদ্র 13 নদীর পারে এমন একটা গ্রামগঞ্জে, এটা ওর কল্পনার অতীত। আপনি কেন এত ঝুঁকি নিলেন? ভিজে গেলে তো আপনারও জ্বর হতে পারে। আরে বাবা, আমারটা আমি বুঝে নেব। এখন চলুন তো, এই বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই এখন। আসুন আসুন, ছাতার তলায় আসুন। সাবধানে সাবধানে, জল কাদা দেখে কিন্তু। নীলাঞ্জন ছাতাটা একটু মিশার দিকে বেশি করে হেলালো। ওরা দুজন বৃষ্টির সেই নিস্তব্ধ পথ ধরে ছোট শালবাড়ির দিকে হাঁটতে শুরু করলো। শীতলকুচির সেই পিচ ঢালা রাস্তা এখন জলকাদায় মাখামাখি। রাস্তার ধারের তাল আর সুপারি গাছগুলো ঝোড়ো হাওয়ায় মাথা দোলাচ্ছে। টর্চের সেই ক্ষীণ আলোয় ওরা দুজন খুব কাছাকাছি হাঁটছিল। মাঝে মাঝে অসাবধানী পা পিছলে যেতে চাইছিল, কিন্তু নীলাঞ্জনের আলতো হাতের চাপে পড়ে যেতে দেয়নি মিশাকে। ওদের বুকের ভেতর তখন এক অদ্ভুত তোলপাড়। ছাতার গায়ে বৃষ্টির টুপটাপ শব্দ, আর পাশ দিয়ে দুজনে হেঁটে যাওয়ার নিঃশ্বাস। সব কিছু মিলিয়ে মুহূর্তটা যেন একটা ছবির মতো মনে হচ্ছিল। জানেন, বাড়িতে বৃষ্টি হলে মা খিচুড়ি রান্না করত। আমরা সবাই মিলে হই হই করে সন্ধেটা কাটাতাম। আর আজ এই নির্জন রাস্তায় আমি আপনার ছাতার নিচে দাঁড়িয়ে। কি অদ্ভুত জার্নি আমাদের জীবনটার। জীবনটা মাঝে মাঝে কি অদ্ভুত চমক দেয়, তাই না? চমক না দিলে তো জীবনটা সাদামাটা থেকে যেত মিশাবাবু। আজ আসার পথে আমারও মনে হচ্ছিল, জানেন, কাল পর্যন্ত আপনি ছিলেন নেহাতি একজন পরিচিত ডাক্তারবাবু, কিন্তু আজ এই বৃষ্টির মধ্যে আপনার জন্য ছাতা নিয়ে দাঁড়াতে পেরে আমার মনে হচ্ছে আমি বোধহয় আমার কোনো আপন মানুষের কাছে এসেছি। নীলাঞ্জনের গলায় একটা গভীরতা ছিল, মিশাও তা অনুভব করল। ওদের দুজনের মাঝখানে সেই যে আপনি আর পরিচিত দেওয়ালটা ছিল, সেটা আজ এই মাঘের অকাল বর্ষণে ধুয়ে যাচ্ছে। বন্ধুত্বের চেয়েও গভীর কিছু একটা আজ ওদের নিস্তব্ধতার মাঝে কথা বলছে। সবাই বলে গ্রামের ছেলেরা খুব সরল। আপনি শুধু সরল নন, আপনার মনটাও অনেক বড় নীলাঞ্জন বাবু। মন বড় কিনা জানি না, তবে আপনার ওই একা একা বাসে বসে থাকা মুখটা আমার সারা দিন চোখে ভাসে। আমি চাই না আপনি কোনো কারণে কষ্ট পান। ওরা কথা বলতে বলতে গ্রামের মোড়ে এসে পৌঁছলো। সামনেই মিশার সেই জীর্ণ কোয়ার্টার। গ্রামের ভিতরটা এখন নিঝুম, শুধু দু একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। মিশা কোয়ার্টারের গেটের সামনে এসে দাঁড়ালো। নীলাঞ্জন ছাতাটা তখনও সরিয়ে নেয়নি। এবার আপনি ভেতরে যান, ভেতরে গিয়ে ভালো করে মাথাটা আগে মুছে নিন, তারপর 1 কাপ গরম গরম চা খাবেন, মনে থাকবে তো?
থাকবে, কিন্তু আপনি এই বৃষ্টিতে আবার ওই দেওয়ানকোট ফিরবেন কি করে? রাত তো অনেক হয়েছে। আরে বাবা, এই রাস্তা আমার চেনা মিশাবাবু। আপনাকে এখান পর্যন্ত পৌঁছে দেওয়ার তাড়া ছিল, তাই ভয় করছিল যদি আপনি বৃষ্টিতে ভিজে যান। কিন্তু এখন নিজের রাস্তায় নিজে ফিরতে আর কোনো ভয় নেই। মনে একটা অদ্ভুত সাহস নিয়ে ফিরছি, চিন্তা করবেন না। আসি কেমন? সাবধানে যাবেন। আর শুনুন, কাল যদি ছুটি পান একবার স্টপেজে আসবেন। আসবো আসবো, একদম সময় মতো থাকবো। যান, ভেতরে যান, আমি চলি। দুগ্গা দুগ্গা। নীলাঞ্জন ছাতা হাতে অন্ধকারের মাঝে কুয়াশা আর বৃষ্টির চাদর পেরিয়ে দূরে চলে যেতে লাগলো। মিশা গেটের ওপর হাত রেখে দাঁড়িয়ে রইল যতক্ষণ না টর্চের সেই ছোট আলোর বিন্দুটা ঝোপঝাড়ের আড়ালে হারিয়ে যায়। নিশা বুঝতে পারল ও ছোট শালবাড়ির এই নির্জন কোয়ার্টারে আর একা নেই। কেউ একজন আছে যে দূরে এক গ্রামে বসে ওর ফেরার অপেক্ষায় সময় গুনে রাখে। শীতলকুচির এই আঁকা বাঁকা পথে আজ ভালোবাসার যেন একটা নতুন সুর বেজে উঠল, যা বৃষ্টির শব্দের চেয়েও অনেক বেশি জোরালো। বাতাসে মাঘের বৃষ্টির পর একটা ভেজা মাটির গন্ধ তখনও লেগে আছে, কিন্তু ছোট শালবাড়ি গ্রামের পরিবেশ আজ অন্য দিনের চেয়ে আলাদা। শীতলা দিদি গত রাতের সেই বৃষ্টির ঘটনার পর আর চুপ থাকতে পারেননি। ওর খিটখিটে মনের ভেতরের সন্দেহটা আজ বিষ হয়ে উগরে দিল প্রধান অমরেশ বাবুর সামনে। সকাল 9টা বাজতে না বাজতেই অমরেশ বাবুর বসার ঘরে বসে বসে শীতলা দিদি হাত পা নেড়ে রসিয়ে রসিয়ে কথাগুলো বলছিল। বলছিলাম কি প্রধান মশাই, বলছি ওই গ্রামের তো মান সম্মান বলে তো একটা কিছু বস্তু আছে নাকি বলুন, নালে আমার আর কি ওই যে শহর থেকে ডাক্তার দিদিমণি এলো, আমরা তো ভাবলুম কত বড় ঘরের শিক্ষিত মেয়ে, কিন্তু রাতের বেলা ওই অজানা পুরুষের সাথে মাখামাখি, কাল আবার বৃষ্টির অন্ধকারে দুজনকে যা অবস্থায় দেখেছি, মা গো মা, বলতেও সে কথা লজ্জা করে গো। অমরেশবাবু গম্ভীর হয়ে তামাক টানছিলেন। তিনি গ্রামের লোক। ছোট শালবাড়ির শান্ত পরিবেশে এমন কোনো কেলেঙ্কারি তিনি বরদাস্ত করতে চান না। তড়িঘড়ি খবর পাঠালেন দেওয়ানকোট জয়দুয়ার গ্রামের নীলাঞ্জনের বাবা সজলবাবুকে। সজলবাবু আর ওনার স্ত্রী নিরুপমা দেবী ভয় আর বিস্ময় নিয়ে হন্তদন্ত হয়ে ছোট শালবাড়িতে এসে পৌঁছলেন। অমরেশবাবুর অফিসে তখন একটা ছোটখাটো পঞ্চায়েতি সভা বসেছে। দেখুন সজলবাবু, আপনাকে ডাকার কারণটা তো শুনেছেন। আপনার ছেলে নীলাঞ্জন শিক্ষিত ছেলে, আর মেশা আমাদের গ্রামের ডাক্তার। কিন্তু এই যে রাতের অন্ধকারে ওদের দুজনকে এক ছাতার নিচে দেখা যাচ্ছে, কোয়ার্টারের সামনে আড্ডা হচ্ছে, এসব নিয়ে গ্রামের মানুষের মধ্যে কানাঘুষো শুরু হয়েছে। শীতলা তো সব নিজের চোখে দেখেছে। সজলবাবু কাঁপা কাঁপা গলায় উত্তর দিলেন, আগে প্রধান মশাই, আমার ছেলেটা তো খারাপ নয়, ও তো শুধু বৃষ্টির দিনে মেয়েটাকে পৌঁছে দিতে এসেছিল। এই কথা শুনে শীতলা দিদি অমনি ফোঁস করে উঠল। ও মা গো মা, শুধু পৌঁছে দিতে এসে এক কাপ চা খাওয়া, আবার এক ছাতার নিচে গা ঘেঁষাঘেঁষি করে বৃষ্টির রাতে ঘোরা। সজলবাবু, আমরাও তো মানুষ, আমরাও তো কিছু বুঝি নাকি? গ্রামের যুবতী মেয়ের কোয়ার্টারে এভাবে ছেলে ঢুকলে লোকে ছিচি করবে না? তখন লোকের দোষ। নিরুপমা দেবী একবার মিশার দিকে তাকালেন। মিশার চোখ তখন জলে টলমল করছে। ও কিছু বলতে চেয়েও বলতে পারল না। নীলাঞ্জন নিজের রাগ আর অসহায়তা চেপে সজোরে প্রতিবাদটা করতে চাইল। মাফ করবেন প্রধান মশাই, শীতলা দিদি যা বলছেন তা পুরোপুরি ঠিক নয়। আমরা শুধু বন্ধু, ভালো বন্ধু। কাল ওভাবে বৃষ্টি হচ্ছিল বলে আমি ওকে সাহায্য করতে এসেছিলাম। এর মধ্যে নোংরামির কিছু তো নেই। থামো নীলাঞ্জন, গ্রামের বিচারে যা ভালো নয় তা নয়। কাল যদি এই নিয়ে কোনো বড় গন্ডগোল হয় তবে দায় কে নেবে?
মিশা এখানে একা থাকে, সরকারি চাকরি করে। ওর চরিত্রের ওপর একবার দাগ লাগলে কি ওই গ্রামের সম্মান নিয়ে ডাক্তারি করতে পারবে? আপনি বলুন সজল বাবু, আপনাদের বাড়ির সম্মানও তো জড়ানো। সজলবাবু স্ত্রী নিরুপমা দেবীর দিকে তাকালেন। সজলবাবু বুঝলেন এই ছোট গ্রামে কথা একবার ছড়িয়ে পড়লে তা থামানো অসম্ভব। নিরুপমা দেবী মিশার কাছে গিয়ে ওর হাতটা ধরলেন। উনি দেখলেন মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে। প্রধান মশাই, যা হওয়ার তা তো হয়েই গেছে, কিন্তু আমরা চাই না কারো কোনো অমর্যাদা হোক। তবে আমার প্রস্তাব শুনুন। গ্রামের মান সম্মান আর এই দুজনের ভবিষ্যৎ যদি বাঁচাতে হয়, তবে এদের সম্পর্কটাকে একটা নাম দিতে হবে। এখন দেখতে পাচ্ছি একটাই রাস্তা, নীলাঞ্জন আর মিশাকে এখনই বিয়ে করতে হবে। গ্রামের মন্দিরে গিয়ে এক্ষুনি বিয়েটা সেরে নিতে হবে, তবেই গ্রামের মানুষের মুখ বন্ধ হবে। মিশা চমকে উঠল। ও ভাবতেই পারেনি এক টুকরো পিঠে আর একটা বৃষ্টির ছাতা ওকে এই পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দেবে। ও নীলাঞ্জনের দিকে তাকালো। নীলাঞ্জনও হতবাক। ওরা একে অন্যকে পছন্দ করে ঠিকই, কিন্তু এমন একটা চাপের মুখে এভাবে বিয়ে। এ কি, এ আপনি কি বলছেন? এভাবে জোর করে বিয়ে? মিশার মতো মেয়ের তো একটা মতামতের দাম আছে নাকি? মতের চেয়ে সম্মানের দাম অনেক বড় নীলাঞ্জন। মিশা, তুমি বলো, তুমি কি চাও? এই গ্রামের মানুষ তোমার নামে কুৎসা করুক, নাকি সজলবাবুর পুত্রবধূ হয়ে সম্মানের সাথে এখানে কাজ করবে? মিশা এতক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। নীলাঞ্জনের চোখের দিকে তাকিয়ে ও এক অদ্ভুত আশ্রয় খুঁজে পেল। ও দেখল নীলাঞ্জনের চোখে অপরাধবোধের চেয়েও বেশি রয়েছে ওর প্রতি গভীর ভালোবাসা আর উদ্বেগ। পরিস্থিতি বুঝে মিশা খুব নিচু স্বরে বলল, প্রধান মশাই, আপনাদের সিদ্ধান্তই মাথা পেতে নিলাম। মুহূর্তের মধ্যে গ্রামের মন্দিরে খবর গেল। ছোট শালবাড়ির কালী মন্দিরের পুরোহিত মশাইকে ডাকা হলো। অমরেশবাবুর তত্ত্বাবধানেই সব ব্যবস্থা হলো। কোনো জাঁকজমক নেই, কোনো সানাইয়ের সুর নেই, শুধু মাঘের বিদায়ী হাওয়ায় মন্দিরের ঘণ্টাটা বাজছে। মিশার পরনে ওই সাধারণ একটা লাল পেড়ে শাড়ি, আর নীলাঞ্জন সেই সাধারণ পোশাকেই। সজলবাবু আর নিরুপমা দেবী সাক্ষী হিসেবে দাঁড়ালেন। শীতলা দিদি দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল। ওর মনে জয়ের হাসি থাকলেও কোথাও একটা বিষাদও ছিল। আসলে ও তো চেয়েছিল একটা কুৎসা রটাতে, তার বদলে যা হচ্ছে তা ওর কাম্য ছিল না। পুরোহিত মশাই যখন মন্ত্র পড়া শুরু করলেন, মিশার হাত কাঁপছিল। নীলাঞ্জন আলতো করে ওর হাতটা ধরল। ও ফিস ফিস করে বলল, আমায় মাফ করবেন নিশা, আমি চাইনি এভাবে আপনার ওপর কোনো কিছু চাপিয়ে দিতে, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে খুব সম্মানের সাথে রাখব। মিশা নীলাঞ্জনের দিকে তাকিয়ে একটু হাসল। ওই হাসিতে কোনো অভিযোগ ছিল না। সিঁদুরদানের সময় নীলাঞ্জন যখন মিশার সিঁথিতে লাল সিঁদুরটা টেনে দিল, তখন আকাশটা যেন আবার মেঘলা হয়ে এলো। কিন্তু এবারের মেঘ অন্ধকার নয়, যেন এক পশলা বৃষ্টির আশীর্বাদ নিয়ে এলো। যাক, গ্রামের সম্মান বাঁচল। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। মন্দির থেকে বেরিয়ে আসার সময় মিশার মনে হলো শীতলকুচির এই রাস্তাটা ওকে অনেক কিছু দিয়েছে। বাসের সেই ধাক্কা, সেই বিরক্তি, সেই পিঠে দেওয়া আর বৃষ্টির রাতের ছাতার নিচে পাশাপাশি হেঁটে যাওয়া, সব কিছু যেন এক বিন্দুতে এসে মিশে গেল। ওরা পরিস্থিতির চাপে বিয়ে করেছে ঠিকই, কিন্তু দুজনের বুকের ভেতর যে অস্ফুট ভালোবাসা ছিল, সেটাই আজ এই হঠাৎ বিয়ের মূল শক্তি হয়ে দাঁড়ালো। ছোট শালবাড়ির গ্রামের সেই সরু মাটির রাস্তা দিয়ে যখন ওরা সজলবাবুর ভ্যানে করে দেওয়ানকোটের দিকে রওনা দিল, মিশা তখন নীলাঞ্জনের হাতটা শক্ত করে ধরেছে।
ওরা জানে সামনের রাস্তাটা সহজ হবে না, অনেক লড়াই আছে, কিন্তু এখন আর ওদের কেউ কুৎসা রটাতে পারবে না। দেওয়ানকোট জয়দুয়ার গ্রামের ছোট মাটির ঘরটা আজ প্রদীপের আলোয় অন্য রকমভাবে সেজেছে। সজলবাবু আর নিরুপমা দেবী তাঁদের একমাত্র ছেলের বউকে ঘরে তুলেছেন ঠিকই, কিন্তু উৎসবের আমেজটা সেখানে যতটা থাকার কথা ততটা নেই। বিয়ের সেই তড়িঘড়ি আনুষ্ঠানিকতা সেরে মিশা যখন নীলাঞ্জনের ঘরে প্রথমবার পা রাখল, ওর মনে হচ্ছিল ও যেন এক নাটকের মঞ্চে এসে দাঁড়িয়েছে। সেদিন রাতেই মিশা নীলাঞ্জনকে পরিষ্কার করে সবটা জানিয়ে দিয়েছিল। জানলার বাইরে ঝিঁঝি পোকার ডাক আর কুয়াশার নিস্তব্ধতার মাঝে মিশা বলেছিল, নীলাঞ্জন বাবু, এই বিয়েটা কেন হয়েছে আমরা দুজনেই জানি। শুধু লোকের মুখ বন্ধ করতে আর আমার সম্মান বাঁচাতে আপনি এই ঝুঁকি নিয়েছেন। তাই আমি চাই না আপনি আমার কোনো দায়িত্ব নেন। আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। আর মাত্র কয়েক মাস, আমার ইন্টার্নশিপ তারপরে শেষ। তারপর আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিন ফিরেও আসবো না। ততদিন আমরা শুধু একটু সামান্য অভিনয় চালিয়ে যাব। অভিনয়? হ্যাঁ, তাই তো। আমি বুঝেছি মিশাবাবু, আপনি যা বলবেন তাই হবে। আমি আপনাকে কোনো দিন কোনো ব্যাপারে জোর করব না। আপনি আমার বাড়িতে সম্মানের সাথে এই কটা দিন থাকুন। পরের দিন সকাল থেকেই মিশার এক নতুন লড়াই শুরু হলো। নিরুপমা দেবী মানুষটা মন্দ নন, কিন্তু পুরনো আমলের গ্রাম্য ঘরণী। সকালে মিশা যখন অ্যাপ্রন পরে বেরোনোর তোড়জোড় করছিল, নিরুপমা দেবী ওর সামনে এসে দাঁড়ালেন। বৌমা, তুমি ডাক্তার হতে পারো, তা নিয়ে আমাদের গর্বের কোনো শেষ নেই, কিন্তু এই যে ঘরের বউ হয়ে এসেছো, এখন কিন্তু সংসার ধর্মও পালন করতে হবে। সকালে জলখাবার, দুপুরের রান্না, এই দুটো কিন্তু তোমারই দায়িত্বে। তারপর তুমি তোমার কাজে যাও, আমার ওসবে আপত্তি নেই। মিশা যেন এক মুহূর্ত থমকে গিয়েছিল। শিলিগুড়িতে ওর মা ওকে কখনো হাতা খুন্তিও ধরতে দেয়নি, কিন্তু ও প্রতিবাদ করল না, কারণ ও জানত এই কয়েকটা মাস ওকে এই নিয়ম মেনেই চলতে হবে। ভোর 4টে ওঠা শুরু হলো। উনুন ধরানো, চাল ধোয়া, ঘর মোছা সব সেরে ও যখন ছোট শালবাড়ির রাস্তায় রওনা হতো, তখন ওর শরীর ক্লান্তিতে ভেঙে আসত, কিন্তু মুখে ও টু শব্দটি করেনি। এভাবেই দিন কাটতে লাগলো। ওদের মধ্যে সেই চুক্তির অভিনয় থাকলেও সময়ের সাথে সাথে ওদের বন্ধুত্বটা আরও গভীর রূপ নিল। নীলাঞ্জন তখনও হন্যে হয়ে চাকরি খুঁজছিল। একদিন ওর এক বড় কোম্পানির ফার্টিলাইজার ডিলারশিপের ইন্টারভিউ ছিল বলে যেতে হয়েছিল অনেক দূরে। সেদিন মিশা ওর জন্য নিজের হাতে টিফিন গুছিয়ে দিয়েছিল। সারা দিন মিশারও ডিউটিতে মন ছিল না। ও বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। বিকেলে নীলাঞ্জন যখন বাড়ি ফিরল, ওর মুখ দেখে মিশা বুঝতে পারল আজও কিছু হয়নি। মন খারাপ করবেন না নীলাঞ্জন বাবু, এক জায়গায় হয়নি তো কি হয়েছে, অন্য কোথাও ঠিক হয়ে যাবে। জানি না মিশাবাবু, মাঝে মাঝে মনে হয় আমার কপালে বোধহয় কিছুই নেই। আপনি তো চলে যাবেন কদিন পর, তখন আমি আবার সেই একলা হয়ে যাব। মিশা কোনো উত্তর দিতে পারেনি। ও দেখল নীলাঞ্জনের চোখ দুটো ভিজে উঠেছে। আলতো করে নীলাঞ্জনের কাঁধে হাত রাখল। সেই স্পর্শে কোনো অভিনয় ছিল না, ছিল এক অকৃত্রিম সান্ত্বনা। একদিন প্রচণ্ড বৃষ্টিতে ভিজে মিশার ধুম জ্বর, বিছানা ছেড়ে উঠতে পারে না। নিরুপমা দেবী তখন পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গেছেন। নীলাঞ্জন একা হাতে মিশার সেবাও করল। সারা রাত জেগে মিশার কপালে জলপট্টি দিল। মিশা যখন
জ্বরের ঘোরে মা বলে ডাকছিল, নীলাঞ্জন ওর হাতটা শক্ত করে ধরে বসেছিল। মা, মা, মা। ভয় পেও না, ভয় পেও না মিশা, আমি আছি, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, যন্ত্রণা। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এই তো জলপট্টি দিচ্ছি, ঠিক হয়ে যাবে। পরদিন সকালে যখন মিশার জ্বর ছাড়ল, ও দেখল নীলাঞ্জন ওর পায়ের কাছে চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। ওর হাতটা তখনও নীলাঞ্জনের মুঠোয়। মিশা হাতটা সরিয়ে নিল না। ওর মনে হলো এই মানুষটা যে ওকে যত্ন করছে তা হয়তো কোনো চুক্তির ঊর্ধ্বে। সংসারেও একটা অদ্ভুত নিয়ম তৈরি হয়ে গেল। নীলাঞ্জন যদি ইন্টারভিউ দিয়ে ফিরতে দেরি করত, মিশা না খেয়ে বসে থাকত। নিরুপমা দেবী বারবার বলতো, বৌমা খেয়ে নাও, ওর তো ফিরতে রাত হবে। মিশা শুধু হাসতো আর বলতো, না মা, একলা খেতে ইচ্ছে করছে না, ও আসুক না, একসাথেই বসবো। ছেলে বৌমার এমন ভালো সম্পর্ক দেখে মনে মনে খুশি হতেন নিরুপমা দেবী। ইন্টার্নশিপ শেষ হতে আর মাত্র 1 মাস বাকি। শীতের আমেজ কাটিয়ে বসন্তের হাওয়া বইতে শুরু করেছে। চারিদিকে শিমুল আর পলাশের লাল ছোঁয়া। মিশার মনে এখন এক অদ্ভুত অস্থিরতা। যে মুক্তির জন্য ও দিনের পর দিন অপেক্ষা করছিল, আজ সেই মুক্তি যেন ওর কাছে এক বড় শাস্তি মনে হচ্ছে। ও যখন রাতে নিজের সুটকেসটার দিকে তাকাচ্ছে, তখন ওর বুকটা হু হু করে উঠছে। নীলাঞ্জনও বুঝতে পারছে সময় ফুরিয়ে আসছে। ও ইদানিং চুপচাপ হয়ে গেছে। সেদিন রাতে খাবার টেবিলে নীলাঞ্জন সবার অলক্ষ্যে বলে বসল, মিশাবাবু, শিলিগুড়িতে গিয়ে তো আমায় ভুলে যাবেন তাই না? মাঝে মাঝে কি কোনো খোঁজ খবর নেবেন? খবর নেওয়ার মতো সম্পর্ক কি আমরা আর রাখতে পারবো নীলাঞ্জন বাবু? আপনাকে তো আমি সেদিন বলেইছিলাম, আমরা শুধু অভিনয় করছি। অভিনয়? তাই তো। অভিনয় কি এত নিখুঁত হয় মিশা? আপনার জন্য সারা দিন বসে থাকা, আপনার অসুস্থতায় পাগল হয়ে যাওয়া, এগুলো কি সব অভিনয়? মনে মনে কথাগুলো বললেও মুখ ফুটে বলতে পারল না নীলাঞ্জন। মিশাও রইল চুপ করে। ওর 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল পাতের উপর। ও বুঝতে পারছে, ছোট শালবাড়ি ছেড়ে চলে যেতে চাইলেও ওর মনের একটা বড় অংশ এই দেওয়ানকোট জয়দুয়ারের মাটির ঘরেই আটকা পড়ে গেছে। কিন্তু কি করবে? ওর কেরিয়ার, ওর পরিবার সব তো অন্য শহরে। দিনগুলো যখন দ্রুত ছুটছে, ক্যালেন্ডারের পাতায় একটা একটা করে তারিখ কাটছে, আর মিশার বুকের ভেতরে পাথর ততই জমছে। নিরুপমা দেবী তো জানেই না যে ওনার আদরের বৌমা চলে যাওয়ার জন্য দিন গুনছে। ওনার কাছে মিশা যখন আদর্শ ঘরণী, 1 মাস পর কি হবে তা কেউ জানে না। মিশা কি পারবে ওর সাজানো সংসার, এই মায়ার বাঁধন আর নীলাঞ্জনের সেই নীরব ভালোবাসা ছিঁড়ে চলে যেতে? নাকি শীতলকুচির এই কাঁচা রাস্তা ওকে আবার কোনো এক নতুন গল্পের মোড়ে দাঁড় করিয়ে দেবে? সময় যতই এগোচ্ছে ততই নীরবতাটা গভীর হচ্ছে। ফাগুনের শেষ বেলা। উত্তরের বাতাসে এখন আর হাড় কাঁপানো শীত নেই, বরং তাতে মিশে আছে ঝরা পাতার দীর্ঘশ্বাস আর পলাশের উগ্র গন্ধ। শীতলকুচির এই গ্রাম্য রাস্তা দিয়ে আজ শেষবারের মতো যখন ভ্যানটা এগোচ্ছিল, মিশা আর নীলাঞ্জন দুজনেই পাথরের মতো চুপ করে বসেছিল। মাঝখানের এই কয়েকটা মাস ওদের জীবনকে এমন এক মোহনায় এনে দাঁড় করিয়ে দিয়েছে যেখান থেকে ফেরা যায়, কিন্তু মনটাকে আর আগের জায়গায় নিয়ে যাওয়া যায় না। আগের দিন রাতে মিশা নিরুপমা দেবীকে বুঝিয়ে বলেছিল, মা, শিলিগুড়ি থেকে বাবা আমায় নিতে আসতে চাইছে। আমি কয়েকদিনের জন্য যাচ্ছি। বাবা তো কিছুই জানে না, তাই এখন নীলাঞ্জনকে নিয়ে যাচ্ছি না।
তাড়াতাড়ি ফিরে এসো মা। তুমি এই বাড়ির লক্ষ্মী, তুমি ছাড়া এ ঘর অন্ধকার। মিশা তখন নীলাঞ্জনের চোখের দিকে তাকাতে পারেনি। আড়ালে গিয়ে নীলাঞ্জনকে বলে রেখেছে, আমি চলে যাওয়ার কয়েক সপ্তাহ পর আপনি বাড়িতে জানিয়ে দেবেন যে আমার বাড়ির লোক আমাদের বিয়েটা মেনে নেয়নি, তাই আমি আর ফিরব না। এরপর আপনি আপনার জীবন গুছিয়ে নেবেন, ঠিক আছে? নীলাঞ্জন শুধু মাথা নেড়েছিল। ওর মনে হচ্ছিল বুকের ভেতর কেউ যেন সজোরে ঘা মারছে। ও বলতে চেয়েছিল, চুক্তি তো মিটে গেছে মিশা, এখন কি আমরা মনের টানে এক হতে পারি না? কিন্তু ওর অভিমান আর বেকারত্বের গ্লানি ওকে থামিয়ে দিল। ও ভাবল একটা অনিশ্চিত জীবনের সাথে মিশাকে বেঁধে রাখাটা হয়তো স্বার্থপরতা হবে। অবশেষে সেই বিদায়ের মুহূর্ত চলে এলো। নীলাঞ্জন নিজেই মিশার সব লাগেজ গুছিয়ে দিয়েছে। শীতলকুচি বাসস্ট্যান্ডের সেই পরিচিত যাত্রী ছাউনি। আজ আর কোনো বৃষ্টি নেই, আকাশটা একদম পরিষ্কার। অথচ মিশার মনে হচ্ছে সারা আকাশ ভেঙে ওর উপর কাল বৈশাখী নেমে আসছে। বাস আসতে আর মিনিট 10 বাকি। যাত্রী ছাউনির খুঁটি ধরে মিশা দাঁড়িয়ে আছে। নীলাঞ্জন ওর সামনে এসে দাঁড়ালো। দুজনেই দুজনের চোখের দিকে তাকাচ্ছে, অথচ মুখে কোনো কথা নেই। নীলাঞ্জনের মনে হচ্ছিল মিশার ওই ফ্যাকাশে ঠোঁট দুটো যেন কিছু একটা বলতে চাইছে। আর মিশা লক্ষ্য করছিল নীলাঞ্জনের চোয়ালটা শক্ত হয়ে আছে। ও যেন নিজের কান্নাটা চেপে রাখার প্রাণপণ চেষ্টা করছে। আপনার ব্যাগগুলো বাসের ছাদে আমি তুলে দেব, চিন্তা করবেন না। শিলিগুড়ি থেকে ওই কন্ডাক্টরকে বললে উনি নামিয়ে দেবেন। থাক না, আমি পারবো। আপনি আপনি এবার ওপারে গিয়ে দাঁড়ান, বাসটা এলে তো আবার ভিড় হবে। নীলাঞ্জন আস্তে আস্তে রাস্তার ওপারে গিয়ে দাঁড়ালো। মাঝখানে শুধু পিচ ঢালা কালো রাস্তা। ওপার থেকে নীলাঞ্জন অপলক দৃষ্টিতে মিশাকে দেখছে। মনে মনে ভাবছে, একবার যদি ফিরে তাকায়, একবার যদি বলে, নীলাঞ্জন আমি যেতে পারছি না, তবে আমি দুনিয়ার সব লজ্জা ফেলে ওকে জড়িয়ে ধরব। অভিনয়টাকে সত্যি করে নেওয়ার সাহস ওর কি হবে না? ঠিক তখনই হর্নের আওয়াজ তুলে শিলিগুড়িগামী বাসটা ধুলো উড়িয়ে এসে দাঁড়ালো। মিশার বুকের ভেতরটা ধক করে উঠল। ও বাসের দরজার দিকে পা বাড়ালো। বাসের ভিড়, কন্ডাক্টরের চিৎকার সব ছাপিয়ে ওর কানে বাজছে নীলাঞ্জনের সেই প্রথম দিনের বিরক্তি মাখা গলা, সেই পিঠে পৌঁছে দেওয়ার রাতের আশ্বাস, সেই বৃষ্টি ভেজা মুহূর্তে ছাতার তলায় একে অন্যের পাশাপাশি হেঁটে চলা। ওর চোখ দুটো তখন জলে টলমল করছে। মনে মনে চিৎকার করে বলতে চাইছে, একবার শুধু আটকে দাও নীলাঞ্জন, শুধু একবার আমার হাতটা ধরো। আমি এই সরকারি চাকরি, কেরিয়ার, শিলিগুড়ির বাড়ি সব কিছু ছেড়ে এই গ্রামেই তোমার সাথে কুঁড়ে ঘরে কাটিয়ে দেব। একটা চাকরির পরীক্ষা তোমায় আটকে দিতে পারে না, কিন্তু তোমার ভালোবাসা কি আমাকে আটকাতে পারবে না? নীলাঞ্জন রাস্তার ওপারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, ওর হাত দুটো মুঠো করা। ও মনে মনে ভাবছে, জানি মিশাবাবু, তুমি শিক্ষিত মেয়ে, তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ওই ভাঙা ঘরে তোমায় আটকে রাখা ঠিক হবে না। তার চেয়ে চলে যাও, সুখী হবে। চোখের পলকে বাসটা কালো ধোঁয়া উড়িয়ে ঘর ঘর শব্দে স্টার্ট দিয়ে রাস্তার মোড় ঘুরে মিলিয়ে গেল। চারিদিকে এক রাশ ধুলো উড়ে এসে নীলাঞ্জনের চোখে মুখে লাগলো। নীলাঞ্জন মাথা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর মনে হলো ওর জীবনের আলোটা বুঝি ওই বাসের সাথে সাথেই চলে গেল। কয়েক সেকেন্ড ও ওভাবেই দাঁড়িয়ে রইল। তারপর ধুলোটা একটু পরিষ্কার হতে ও ঝাপসা চোখে রাস্তার ওপারে তাকালো।
নীলাঞ্জন এক মুহূর্তের জন্য ভাবল ও হয়তো ভুল দেখছে। ও দেখল যাত্রী ছাউনির সামনে মিশা একইভাবে দাঁড়িয়ে আছে। ওর পায়ের কাছে সেই ট্রলি ব্যাগ আর বিগ শপারটা রাখা। বাসটা চলে গেছে, কিন্তু মিশা যায়নি। নীলাঞ্জন বুক ভরা বিস্ময় নিয়ে রাস্তা পার হয়ে মিশার একদম সামনে এসে দাঁড়ালো। ও দেখল মিশার দু গাল বেয়ে অঝরে জল পড়ছে। আপনি আপনি জাননি? মিশা ব্যাগগুলো ফেলে দিয়ে হঠাৎ নীলাঞ্জনের কলারটা খামচে ধরল। তারপর ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি পারলাম না নীলাঞ্জন বাবু, অভিনয় আমি আর করতে পারলাম না। আমার বাবার কাছে ফিরে যাওয়ার চেয়ে আপনার ওই খিটখিটে শীতলা দিদির গালমন্দ শোনা অনেক বেশি সহজ মনে হচ্ছে। নীলাঞ্জন ওর চোখের জলটা নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিল। ওর মুখে তখন একটা স্বর্গীয় হাসি। ও মিশার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমিও মনে মনে প্রার্থনা করছিলাম আপনি যেন থেকে যান মিশা। অভিনয় তো অনেক হলো, এবার অভিনয়টা না হয় সত্যি করি। এবার না হয় সত্যি সত্যি সামনের রাস্তাটা আমরা একসাথে হেঁটে চলি। হেঁটে কেন, বাসে করে তো যেতে পারি। দূর, বাস যায় নাকি? যায় তো ভ্যান। তাহলে একটা ভ্যান ডাকুন। চলো বাড়ি চলো, মা অপেক্ষা করছে। আকাশের নীল এসে ছুঁয়ে গেল তোর চোখের পালক, সোনা মেঘে হয়ে গেছি আমি রাখাল বালক, চোখের পালক। আকাশের নীল এসে ছুঁয়ে গেল তোর চোখের পালক, এক ছোটে নিয়ে যাব আমি তোকে তেপান্তরে, থার্মোমিটার তুই ভীষণ জ্বরে, এক ছোটে নিয়ে যাব আমি তোকে তেপান্তরে, থার্মোমিটার তুই ভীষণ জ্বরে, কখনো বারাত নামে তারায় তারায় নিজেকে সে হারায়, আকাশের নীল এসে ছুঁয়ে গেল চোখের পালক, ভেজা বালিশের পেটে ভরা ওই শিমুল তুলোয়, দুঃখের নদী নালা নিজেকে লুকোয়, ভেজা বালিশের পেটে ভরা ওই শিমুল তুলোয়, দুঃখের নদী নালা নিজেকে লুকোয়, তবু মন ভাঙি শীত নামে আমার পাড়ায়, কখনো বারাত নামে তারায় তারায় নিজেকে সে হারায়, সোনা মেঘে হয়ে গেছি আমি রাখাল বালক, চোখের পালক। আকাশের নীল এসে ছুঁয়ে গেল তোর চোখের পালক। আজকের গল্প চোখের পলকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ। আর যদি তুমি আমাদের চ্যানেলে আজকে প্রথমবারের জন্য শ্রোতা হয়ে থাকো তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমরা প্রতি মঙ্গলবার দুপুর 3:30 এবং প্রতি শুক্রবার রাত্রি ঠিক 8টায় এমনই অনেক ভালোবাসার গল্প নিয়ে হাজির হই। মনে করিয়ে দিয়ে আমাদের আরও একটা ভালোবাসার মরশুমের দ্বিতীয় চ্যানেল রয়েছে ভূত চর্চা, যেখানে আমরা প্রতি বুধবার রাত্রি ঠিক 8:30টায় একটা করে সত্যি ঘটনা অবলম্বনে অনুপ্রেরণামূলক গল্প
আর প্রতি শনিবার রাত্রি 9:30 একটা করে ভূতের গল্প নিয়ে হাজির হই। অবশ্য রহস্য রোমাঞ্চ গল্পও নিয়ে চলে আসি ওই চ্যানেলে। চ্যানেলের লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, সঙ্গে রইল আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিংক। এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন সহদেব শীল, পায়েল খাটিয়াল দাস, প্রতাপ বাগ, ঈশানী ঘোষ, ইন্দ্রাণী আড্ডি, মিতা আচার্য, স্নেহা দাস, রিয়া দাস, মনীষা সরকার, রাজু সাঁতরা, সৃজা মুখার্জি, সঞ্জয় দাস, কণা রোজারিও, মালা দেবনাথ, ঝর্ণা খাতুন, অপর্ণা সামন্ত, সুজয়, সাগর ভৌমিক, সুপ্রিয়া মাঝি, মাম্পি মণ্ডল, সীমা গিরি, আয়েশা স্মৃতি, সৌরশ্রী কোলে, সুপর্ণা পাত্র, রিয়া জার, মতিউর রহমান সহ অনেকেই। এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, নীলাঞ্জনের বাবার নাম কী ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর অবশ্যই ভীষণ সহজ। চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।